আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26-এর বাচ্চা লোক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আমি মাসুদ জাভেদ জিমি আপনাদের সবার সাথে আছি এবং আজকে আমরা আমাদের যে চ্যাপ্টারটা অনেকদিন ধরে পড়ছিলাম তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা শেষ হয়ে আসছে। আমাদের সমস্ত থিওরি, তত্ত্ব, কথা, সূত্র সমস্ত কিছু আমাদের দেখা হয়ে গেছে। আমরা কয়েকটা ম্যাথও করছি আমাদের জার্নিতে। সো আজকে হচ্ছে আমরা সেই সিলসিলায় আমরা আজকে এমসিকিউ সলভ করব। তো আমি সকালে একটা ভিডিও দিছিলাম, জিজ্ঞেস করছিলাম কারো কোনো টপিকে প্রবলেম আছে কিনা। দেখলাম সেরকম কেউ কোনো প্রবলেম জানাও নাই এবং আমি হচ্ছে মোটামুটি আজকে আমাদের প্রিভিয়াস যে 8টা লেকচার আছে এইটুকু কথা। আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার সালাম জানাচ্ছি। সবার কমেন্ট দেখতে পাচ্ছি, সবার নাম ঠিকানা নিব। তার আগে একটু ক্লাসে জয়েন করতে করতে এই কথাটা শুনে নেন। আপনাদের ধরেন রেকর্ডেড লেকচার যদি আপনি আবার দেখতে যান আপনার অনেক বেশি সময় লাগতে পারে। সো রেকর্ডেড লেকচার না দেখে আপনি যদি আমাদের এই তাপগতিবিদ্যারই বিগত যে 8টা ক্লাস আছে এই 8টা ক্লাসের যদি পিডিএফ নোট, ক্লাস নোটটা আছে, অর্থাৎ আমার হাতের লেখা যে অ্যানোটেড পিডিএফ স্লাইডটা আছে সেটা যদি আপনি পুরোটা একবার গো থ্রু করেন, আপনি দেখবেন যে মোটামুটি আপনার আর কোনো টপিকে, কোনো সূত্রে, কোনো কনসেপ্টে আপনার কোনো ঝামেলা নাই। আমি ঠিক এইভাবে বেসিক থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত টপিক ভেঙে ভেঙে পড়ায় দিছি। সো সমস্ত টপিক যদি পড়া হয়ে যায় তাইলে এবার আমাদের ম্যাথগুলা করতে সুবিধা হবে। দেখতে পাচ্ছি শিখা ইসলাম, জুবাইদা আক্তার, মমিনুল ইসলাম, নিঝুম, সাদিদা তানজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন, বাট এই বেশ কয়েকদিন ধরে একটু গলার কাশির সমস্যায় ভুগতেছি। আজকে ক্লাসেও তোদের প্যারা হইতে পারে, দেখা গেল ভাইয়া কথা বলতে বলতে এই যে এমসিকিউটা এখানে দেওয়া আছে তাপ শক্তি, এটা ফান করে করছি, বাট এরকম হইতে পারে ভাই, আমার ব্যাপক কাশি। সো মাফ করে দিয়ে কাশি টাশি দিয়ে আপনাদের কানের যদি আমি পর্দা ফাটায় ফেলি তাইলে প্লিজ দয়া করে ক্ষমা করে দিতে হবে, ঠিক আছে? সামাদ আহমেদ, এইগুলা কি ক্লাসে জিজ্ঞেস করার মতো কথা? কি যে জিজ্ঞেস করস। মোস্তাফিজুর রহমান, থ্যাংক ইউ ভাইয়া, মনোযোগ দিয়ে ক্লাস করেন। লাল চা, সবুজ চা, কোনো ধরনের চা খাওয়া বাদ রাখতেছি না, ঠিক আছে? চা খেয়ে হচ্ছে না, আমি অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করছি পরশুদিন থেকে, ঠিক আছে? আচ্ছা, বই পড়া হয় না, বই পড়া হয় না এটা কিন্তু রাফা খুব একটা ভালো কথা না। বই আপনাকে পড়তেই হবে, বইয়ের মধ্যে আপনার বই পড়তে হবে ভাই, টেক্সট বইয়ের উপরে কোনো কথা নাই। আপনি যদি টেক্সট বই বাদ দিয়ে শুধু ক্লাস নোট পড়ে যান, ক্লাস নোটের ভিতরে আপনি সংজ্ঞাগুলো ওইভাবে পাচ্ছেন কিনা আমি জানি না, বা অনুধাবনমূলকের জন্য নানা ধরনের সিচুয়েশনের কথা, নানা ধরনের ঘটনার কথা আমাদের বইতে লেখা থাকে, সেই জিনিসগুলো আপনি মিস করতেছেন। সো প্লিজ টেক্সট বইটা সবাই পড়েন। টেক্সট বইয়ের পাশে আপনি আমাদের অ্যানোটেড ক্লাস লেকচার অথবা ক্লাসে আপনি যে নোট করছেন সেই নোট, সেগুলো আপনি পাশে রাখেন, বাট টেক্সট বইটা রাখেন ম্যান্ডেটরি। এখনো পড়তেছেন এইচএসসি ফার্স্ট ইয়ারে, এখন থেকেই যদি টেক্সট বই পড়া আপনি বাদ দিয়ে দেন তাহলে তো মানে সেকেন্ড ইয়ার টেস্ট পরীক্ষার পরে গেলে ব্যাপক সমস্যায় পড়বেন ভাই, তখন আর কামব্যাক করতে পারবেন না। টেস্ট পরীক্ষার পরে ওই কামব্যাক করাটা সহজ না, আজকে এখন এই মুহূর্ত থেকে কামব্যাক করাটা যতটা সহজ। সো টেক্সট বই পড়েন, ঠিক আছে? আমি এখনো বই কিনিনি, 2025 সালে কিনে সব কভার করতে পারবো জানি না ভাইয়া, আই এম সরি। মানে এখনো কেন বই কিনেন নাই, কেন এখনো বই কিনেন নাই? কনসেপ্ট বুক রিডিং ক্লিয়ার, প্র্যাকটিস ইজ অন দা ওয়ে। আচ্ছা, প্র্যাকটিস করেন বেশি ভালো করে। মেহজাবিন হোসেন, ওয়ালাইকুম সালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। চাটনি দিয়ে চা খাবো, কি ধরনের মানে এটা কোন ধরনের মানে সায়েন্স ব্রো, এটা কোন ধরনের সায়েন্স? এখানে মমিনুর রহমান কবিতা লিখতেছে, তমুক ভাইয়ের কাশি, তাকে অনেক ভালোবাসি। কবিতার নাম ঠিকানা দেখলেই তো মানে মনে করে যে একটা কাশির জন্য মানুষ ভালো। অদ্ভুত অদ্ভুত। বুয়েটিয়ান হইতে চান তাহলে পড়েন, বেশি বেশি ম্যাথ প্রবলেম সলভ করেন, সূত্রের ডেরিভেশন গুলা প্র্যাকটিস করেন, তাইলেই দেখবেন মোটামুটি ম্যাথে ইনশাল্লাহ দখল চলে আসছে। ওকে, আসেন আমরা শুরু করি আজকে আমাদের এমসিকিউ সলভিং ক্লাস। আজকে হচ্ছে আমরা আমাদের এমসিকিউ সলভিং ক্লাসটা করতে যাচ্ছি। সো সেই এমসিকিউ সলভের সিলসিলায় চলেন আমরা শুরু করে ফেলি। আর কারো কোনো কথাবার্তা বাকি আছে? নোয়াখালীর সায়েন্স, আমার দাদার বাড়ি কিন্তু নোয়াখালী, নোয়াখালী নিয়ে কোনো কথা হবে না। আমাকে একজন বলছে লবঙ্গ খাইতে, আরে তোরা বুঝতেছিস না আমার অবস্থাটা, তোরা বুঝতে পারছিস না। এই যে দেখ মানিব্যাগের ভিতরে টিস্যু পেপারে মুড়িয়ে লবঙ্গ, দারচিনি, কি কি যে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই যে লবঙ্গ খাবো। এই যে আমার আমার পাইলট রাকিবেরও কাশি, রাকিব মাত্র আমার থেকে একটা লবঙ্গ নিল, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোকে। ওকে আসো,
এসএসসির পরেই পড়ি আর না পড়ি বই কিনে ফেলছিলাম, এটা ভালো করছেন। মানে নতুন বই কিনতে তো সবারই ভালো লাগে, ঠিক আছে, একটা নতুন বই পাতা উল্টায় দেখবো, নতুন বই ফ্লেভারটা অনেক জোশ। সব খাচ্ছি বাবু, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আদা চা খান, লেবু চা খান, মধু চা খান, অনেক অনেক সাজেশন পাচ্ছি। শিখর টিচার হইতে চাই, দ্যাটস ভেরি নাইস। আপনি ভালো করে পড়াশোনা করেন, এইচএসসি কমপ্লিট করেন, একটা ভালো পাবলিক ভার্সিটিতে ভর্তি হন, সেটা বুয়েট, ঢাকা ভার্সিটি বা মেডিকেল হইলে খুব ভালো হয়। চান্স পেয়ে চলে আসেন শিক্ষক অফিসে, আমাদের সাথে দেখা করেন, কথা বলেন আমাদের সাথে, তারপর বাকিটা আমরা দেখতেছি, ঠিক আছে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আরেকজন আসছে, নোয়াখালীর বিভাগ চাই। আরেকজন লিখছে, স্যার স্যার দ্য স্পেলিং দ্যাট স্টুডেন্ট রোট, স্যার, ও বাংলায় লিখছে, এটা মানে বাংলায় লেখার জন্য ও কতটা কষ্ট করছে। স্যার আপনার সব স্যার আপনার সব ক্লাস করতে পারিনি, করতে পারলে ভালো হইতো, কারণ আজকে তো সব ক্লাসের উপর থেকে আমরা এমসিকিউ সলভ করব, সো করতে পারলে ভালো হইতো। শাফিন মল্লিক, আরে কপাল পোড়া, তোর এত পোড়া কপাল, অদ্ভুত অদ্ভুত, এত পোড়া কপাল নিয়ে তুই বসে আছিস কি করে? তুই তো কপাল পুড়তে পুড়তে ব্রেনের ঘিলুও পুড়ে যাওয়ার কথা, অদ্ভুত কোথাকার। ঠিক আছে, আয় হারে, তোর শরীরে দুর্বলতা আছে ইব্রাহিম, মাথা কেন ঘুরাবে? তোর মাথা ঘুরানোর কারণ কি? তুই প্লিজ আমার সাথে, এই কথাটা আমি লাইভ ক্লাসেই বলতেছি, 250 স্টুডেন্ট আছেন, সো আমাকে একটু, আমি তো আপনাদের সাথে গ্রুপে অ্যাড আছি, গ্রুপে পোস্ট করি, কথাবার্তা বলি টুকটাক বিভিন্ন সময়ে। সো আপনি কোনো একটা ম্যাথ পারেন নাই, ওইটার একটা ছবি তোলেন, ছবি তুলে হচ্ছে গ্রুপে পোস্ট করেন, আমাকে ট্যাগ করেন। আমাকে ট্যাগ করলে আমার কাছে নোটিফিকেশন আসে, এবং মোস্ট অফ দ্য কেস আমি নোটিফিকেশন পাইলে আমি অবশ্যই স্টুডেন্টদের রিপ্লাই করি। এমসিকিউ কোয়েশ্চেন তোলার কোনো দরকার নাই, সো প্র্যাকটিস করেন। আপনি এখন একটা অঙ্কের কোয়েশ্চেন দেখলেন, একটা অঙ্কের কোয়েশ্চেন লিখা আছে কিছু কথাবার্তা, আপনি এই কথাবার্তাগুলো দেখে আপনি মনে করলেন আয় হায় আমি তো অঙ্কটা পারি না, ঠিক আছে, এরকম না, এরকম করেন না, আপনি সলভ করতে শুরু করেন, আপনি সূত্র লেখেন, আপনি লেখেন কি কি দেওয়া আছে, তাপ শক্তি দেওয়া আছে, অন্তস্থ শক্তি দেওয়া আছে, বা আয়তনের পরিবর্তন দেওয়া আছে, এখান থেকে কি বাইর করতে হবে আপনি সেইটা লিখেন। এরপর এগুলাকে নিয়ে কি সূত্র হয় সেটা আপনি বসান, সূত্রের মধ্যে ডাটা বসাইতে চেষ্টা করেন, এইভাবে অ্যাপ্রোচ করেন। একটা অঙ্কের কোশ্চেন দেখার পরে আপনি যদি ডিসিশন নিয়ে ফেলেন এই অঙ্কটা আমি পারি না, তাইলে খুব সমস্যাটা ওই জায়গায়। আপনি অঙ্ক নাই পারতে পারেন, আপনার সব অঙ্ক নাও মিলতে পারে, ঠিক আছে, কিন্তু আপনি যদি একটা অঙ্কের শুধু কোশ্চেনটা পড়ে আপনি ডিসিশন নিয়ে ফেলেন যে আমি এটা পারি না, তাইলে ক্রাইসিস। একটা অঙ্কের কোশ্চেন পড়ছেন, ডেটাগুলা লিখেন, কি কি জিনিসপত্র দেওয়া আছে, কি বাইর করতে হবে সেটা লিখেন, এদের মধ্যে সম্পর্ক কি সেটা বের করেন, সূত্র বসান, চেষ্টা করেন। এই চেষ্টাটা আমি আপনাদের সবার কাছ থেকে চাই। এবং বিশ্বাস করেন, আপনি যদি শিখর সাথে এইচএসসি অ্যাডমিশন পর্যন্ত লেগে থাকেন, আমি এই কথাটাই ঘুরে ফিরে আপনাদের সবাইকে বারবার বলবো যে প্লিজ ট্রাই করো, ট্রাই করে যদ্দূর পারো অদ্দূরের ছবি আমাকে দাও। তারপরে না পারলে সেইটার জন্য আমি আসি, বা আমরা টিচাররা আসি, এখানে আমাদের ফিজিক্স টিমের আরো অনেক মেম্বাররা আছে, আমরা সবাই আসি, বাট প্লিজ ডু ট্রাই, প্লিজ চেষ্টাটা করেন। চেষ্টা না করে আপনি কোশ্চেন দেখে বললেন আল্লাহ আমি তো এটা পারি না, তাইলে আপনি জীবনেও পারবেন না, আই এম সরি। আপনি যদি একটা কোয়েশ্চেন দেখেই আপনি যদি ডিসিশন নিয়ে ফেলেন এই অঙ্ক আমি পারি না, তাহলে আপনি কোনোদিনই পারবেন না। প্রবলেম সলভ করার অ্যাপ্রোচটা এরকমই হওয়া উচিত। কোয়েশ্চেন পড়ছে, কি কি দেওয়া আছে সেটা দেখছি, কি বলা আছে উদ্দীপকে সেটা বোঝার চেষ্টা করছি, এরপরে অঙ্কে হাত দিছি, কিছু দূর গিয়ে আটকায় গেছি, এই আটকায় যাওয়ার পরে আমাকে নক করেন, কোয়েশ্চেন পড়েই বললেন না ভাই আমি আটকায় গেছি, এটা হইতে পারে না, এটা আমি মানি না কখনো, ঠিক আছে, ওকে ফাইন। আসেন আমরা শুরু করি। আসেন আজকে আমরা এমসিকিউ সলভ করবো, আর কোনো কথাবার্তা বলবো না, অনেকগুলো এমসিকিউ নিয়ে আসছি, বেশিরভাগই আমাদের বোর্ড কোয়েশ্চেন, সো সবকিছু মিলে আমরা পড়বো। কলেজে ক্লাস টেস্টে ফিজিক্সে 93 পাইছে, জয়, ভেরি গুড, শাবাশ বেটা, লাভ ইউ। ফিজিক্সের টিচার প্যানেলের নতুন আসছে বলতে মাহিন ভাইয়া জয়েন করছেন। মাহিন ভাইয়া আপনাদের এই কোয়ার্টারে ক্লাস নেন নাই, পরের কোয়ার্টারে ইনশাল্লাহ ক্লাস নিবেন বলে আমরা আশা করছি। মাহিন ভাইয়া হচ্ছেন বুয়েট 21 ব্যাচ, ঠিক আছে, ওকে শুরু করি, চলেন আমরা শুরু করি। আজকে আমার কাছে ক্যালকুলেটরটা আমার থেকে একটু বেশি দূরে, সো মোস্ট অফ দ্য টাইম আমি ক্যালকুলেটর হাতের কাছে নাও পাইতে পারি, তোরা আমাকে একটু হেল্প করিস, বলে দিস। আচ্ছা, ফারেনহাইট স্কেলের আমাকে শুরুতে কি বলছে? আমাকে শুরুতে বলছে
ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে, তার মানে আপনাকে বলছে যদি সেলসিয়াস স্কেলের পাঠ এক্স হয় তাইলে ফারেনহাইট স্কেলের পাঠ হবে হচ্ছে টোয়াইস এক্স। তাইলে আপনি কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন হচ্ছে c/5 ইজ ইকুয়ালস টু হচ্ছে f-32 ডিভাইডেড বাই 9, বা এইখান থেকে আসেন x ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়ালস টু হচ্ছে টোয়াইস x মাইনাস 32 ডিভাইডেড বাই 9, বা এইখান থেকে হচ্ছে 9x ইজ ইকুয়ালস টু হচ্ছে 10x মাইনাস এখান থেকে আসবে হচ্ছে, এইটার অ্যান্সার কি 160 আসে নাকি? 160, বা এইখান থেকে x ইকুয়ালস টু 9x ওই পাশে গেল, 10x মাইনাস 9x এই পাশে 160, সো x এর ভ্যালু হচ্ছে 160, সো x এর ভ্যালু 160, তার মানে এইটার অ্যান্সারটা কি হবে? এইটার অ্যান্সারটা হবে 160 ডিগ্রি সেলসিয়াস। 160 ডিগ্রি সেলসিয়াস, ওকে ফাইন। 160 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে? এখন কথা হচ্ছে এখানে তো একক লেখা নাই, এখানে তো একক লেখা নাই, আমি তো ঝামেলায় পড়ে গেলাম। যদি আপনাকে সেলসিয়াস স্কেলে বলে এইটা, ফারেনহাইট স্কেলে বললে ওইটা, আমি তো ঝামেলায় পড়ে গেলাম। আপনাকে বলছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, তাইলে আপনাকে তো বেসিক্যালি ফারেনহাইট স্কেলে বাইর করতে বলছে না। সো আমার হিসাবে অ্যান্সার হওয়া উচিত 320। ইয়েস বলছি না, অ্যান্সার হওয়া উচিত 320। কেন? কারণ আপনার সেলসিয়াস স্কেলে আসছে 160 ডিগ্রি সেলসিয়াস, তাইলে ফারেনহাইট স্কেলে কত আসবে? 320 ডিগ্রি ফারেনহাইট। এবং এই যে দেখেন এই কোশ্চেনটার মধ্যেই কত বড় একটা মায়াবী কথা, একটা মায়াবী কথা আপনাকে বলছে, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা। আপনাকে কি বাইর করতে বলছে? আপনাকে বাইর করতে বলছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা। তাইলে আপনি বেসিক্যালি ফারেনহাইট স্কেলের টেম্পারেচারটা কত সেইটা বাইর করতে চাচ্ছেন, ফারেনহাইট স্কেলের টেম্পারেচারটা কত সেটা বাইর করতে চাচ্ছেন। ঠিক আছে, যদিও এখন সবাই ডিডি বলতেছেন, সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে একটু উপরে যাও তো, কে এই ব্রিলিয়েন্ট লোকটা, আমি একটু ওকে দেখি। শেখ ইব্রাহিম, কোন জিনিসটা বুঝোস নাই? তোকে বলছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। সো সি ইজ ইকুয়ালস টু যদি এক্স হয় তাইলে এফ ইকুয়ালস টু হবে টোয়াইস এক্স। এইটা তুই বুঝোস নাই নাকি তুই এর পরের লাইনটা বুঝোস নাই? যদি নিচের লাইনটা না বুঝে থাকস তাইলে তো তোকে লিজেন্ডারি উপাধি দিতে হবে। এইটা বেসিক্যালি এই জায়গা থেকে আসছে, সেইটা হচ্ছে c/100 ইজ ইকুয়ালস টু হচ্ছে f-32 ডিভাইডেড বাই 180। এইটারে 20 দিয়ে গুণ করলেই আসে c/5 সমান f-32 ডিভাইডেড বাই 9। এই পুরাটারে যদি আমি 20 দিয়ে গুণ করি তাইলে নিচের লাইনটা চলে আসে। খুব সহজ কথা, ঠিক আছে? ওকে ফাইন। এটা বুঝোস নাই, এটা বুঝোস নাই ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। তো সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ, সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ, তো ওই আর কি, সেলসিয়াস স্কেলের পাঠ কত? এক্স, তাইলে ফারেনহাইট স্কেলের পাঠ হবে টোয়াইস এক্স। ঠিক আছে, ওকে সামনে আগাই আমরা, সামনে আগাই আমরা। আচ্ছা, এইখানে আপনাকে কি বার করতে বলছে? বলছে চিত্রে এ বি লেখচিত্রটি কি নির্দেশ করে। তো চিত্রটা কতটা তোমাদের কাছে সুন্দরভাবে ভিজিবল হয়ে আছে, আমি একটু চিত্রটার উপরে যদি আরেকবার একটু লাইন টেনে দেই। সো এইটা হচ্ছে T1, সো এইটা বেসিক্যালি একটা সমষ্ণ রেখা, আমি বুঝতে পারলাম। এবং এর নিচে আরেকটা টেম্পারেচারের কার্ভ আছে, এইটা হচ্ছে T2, এইটাও হবে হচ্ছে সমষ্ণ রেখা। সো দুইটা সমষ্ণ রেখাকে টাচ করে যাচ্ছে অন্য একটা কার্ভ, এইটাও একটা কার্ভ। তাহলে এই কার্ভটারই পরিচয় বলছে, এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি। সো এ থেকে বি কি হবে? এটা
এ থেকে বি, সম আয়তন হবে না, সমচাপ হবে না, সমষ্ণ দেওয়া আছে ওইটাও হবে না, তাহলে ডেফিনেটলি হবে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা হবে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ভেরি গুড, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? তাপ অন্তরকের আবরণ যুক্ত, তাপ অন্তরকের আবরণ যুক্ত। তাপ অন্তরকের আবরণ যুক্ত বলা হয়েছে, তার মানে এই জায়গায় কি হবে? এই জায়গায় গৃহীত বা বর্জিত তাপ শক্তির মান শূন্য হবে না। কথা বুঝো, কারণ কি বলছে? তাপ অন্তরকের আবরণ, অন্তরক কি করে? তাপ শক্তি গ্রহণ বা বর্জন কোনোটাই করতে দিবে না, তাইলে এটা হচ্ছে ডিকিউর মান 0। তার মানে এই জায়গায় যেই প্রসেসটা ঘটতেছে সেই প্রসেসটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই প্রসেসটা কিরকম প্রক্রিয়া? এই প্রসেসটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয়েছে বাচ্চা লোক? খেয়াল করো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটা আদর্শ গ্যাস প্রসারণ করা হয়েছে, রুদ্ধতাপীয় প্রসারণ করা হয়েছে। সো আমরা এরকম একটা সূত্র দেখছিলাম। কি সূত্র দেখছিলাম? যে DW ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস DU। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারতাম যে রুদ্ধতাপীয় প্রসারণ যদি হয়, রুদ্ধতাপীয় প্রসারণ হইলে তাপমাত্রা কমে যায়, এবং যদি রুদ্ধতাপীয়, বেসিকটাও কিছুটা ঝালাই হয়ে যাচ্ছে এখানে, যদি রুদ্ধতাপীয় সংকোচন হয়, রুদ্ধতাপীয় সংকোচন হইলে তাপমাত্রা বেড়ে যায়। রুদ্ধতাপীয় সংকোচন হইলে তাপমাত্রা বেড়ে যায়, প্রসারণ হইলে তাপমাত্রা কমে যায়। তো নিচের কোনটি ঘটবে? তাপমাত্রা হ্রাস পাবে। রুদ্ধতাপীয় প্রসারণ হইলে কি হবে? রুদ্ধতাপীয় প্রসারণ হইলে তাপমাত্রা হ্রাস পাবে। কে জানি বলছে ক হবে? ক হবে না, অন্তস্থ শক্তির পরিবর্তন হবে। এই যে অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে, DW সমান মাইনাস DU, অন্তস্থ শক্তির পরিবর্তন হবে। এখন সব আমি বলার পরে সব আসছে, খ খ খ, বি বি বি, তনুশ্রী, শ্রাবন্তী, অর্ণব, অনিক চন্দ্র, সেজুতি আফরিন, প্রচুর, সঞ্জিদা, রাফা, সব দুষ্টুগুলো আমি বলার পরে অ্যান্সার দিচ্ছে। আচ্ছা আসি, মজার একটা এমসিকিউ, রাজশাহী বোর্ড 2019 আসছিল। আপেক্ষিক তাপ এস বিশিষ্ট একটি বস্তুর, খেয়াল করো বস্তুর কি হয়েছে? বস্তুর এখানে কোন কালার দিয়ে দাগাইলে স্পষ্টাস্পষ্টি দেখা যাবে আমি না পাইতে পারছি না, সাদা কালার দিয়ে দাগাই, কিছু করার নাই। বস্তুর সমস্ত গতি শক্তি, বস্তুর সমস্ত গতি শক্তি কি হয়েছে? সমস্ত গতি শক্তি তাপ শক্তিতে পরিণত হয়। সমস্ত গতিশক্তি কোথায় গেছে? তাপ শক্তিতে পরিণত হয়, এবং তাপমাত্রার পার্থক্য ডেল থিটা, এটা না বললেও আমরা ডেল থিটাই ধরতাম। বস্তুর গতিবেগ কত ছিল? দ্যাট মিনস ভি ইকুয়ালস টু ছিল কত? এটা আসলে কিছুই না, আপনি লিখবেন হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে এম এস ডেল থিটা, এম আর এম কাটা, বা এইখান থেকে ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 2s ডেল থিটা, বা এইখান থেকে ভি সমান সমান হচ্ছে রুট ওভার 2s ডেল থিটা। সো ভি ইকুয়ালস টু রুট ওভার 2s ডেল থিটা। একদম প্রথমটাতেই দেখতে পাচ্ছি কোনো গ্যাঞ্জাম নাই, রুট ওভার 2s ডেল থিটা। একজন বলছে গ, লিজেন্ড, লিজেন্ড এস ডেল থিটা, লিজেন্ড কোথাকার, কোথায় পাইছিস? গুড, ভেরি গুড। আচ্ছা আসি, এবার আমরা একটু ম্যাথ ট্যাথ করার দিকে যাই। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলেই দিছে কি প্রক্রিয়া? বলেই দিছে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় একটি দ্বিপরমাণু গ্যাসের গামার মান 1.4, চাপ 5% বৃদ্ধি করলে গ্যাসের আয়তন শতকরা কত কমবে? আসেন একটু বড় হইতে পারে অঙ্কটা। সো আদি চাপ যদি P1 হয়, তাহলে ডেল পি সমান কত? ডেল পি সমান হচ্ছে 5% of P1, that means 0.05 of P1, that means P2 সমান কি? P2 সমান হচ্ছে P1 plus del P, that means P1 এর ভ্যালু কত? P1 এর ভ্যালু তো P1 plus 0.05 of P1, that means 1.05 of P1। আচ্ছা, আয়তন শতকরা কত কমবে আমাকে বাইর করতে বলছে। ডেল ভি সমান কত?
আয়তন শতকরা কত কমবে, ডেল ভি সমান কত আমাকে বাইর করতে বলছে। তাহলে আমি কি লিখতে পারবো, আমি লিখতে পারবো P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা, বা এইখান থেকে কি লিখতে পারবো, এইখান থেকে লিখতে পারবো হচ্ছে V2 ডিভাইডেড বাই V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু হচ্ছে P1 ডিভাইডেড বাই P2। P1 এর মান কত, P1 এর মান হচ্ছে P1, P2 এর মান কত 1.05 অফ P1, বা এইখান থেকে V2 ডিভাইডেড বাই V1 সমান সমান আসবে গামা রুট ওভার এইটার ভ্যালু কত 1 ডিভাইডেড বাই 1.05, 1 ডিভাইডেড, আচ্ছা এটা এভাবেই রেখে দেই, সমস্যা কি, এইটা এভাবেই রাখলাম 1 ডিভাইডেড বাই 1.05, এইটা সমান লিখতে পারবো 1.4 রুট ওভার 1 ডিভাইডেড বাই 1.05, বা এইখান থেকে V2 ডিভাইডেড বাই V1 সমান সমান কি আসে দেখি, বিশাল এমসিকিউ তো। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে 1.4 শিফট রুট 1.4 শিফট রুট, এরপরে লিখবো হচ্ছে 1 ডিভাইডেড বাই 1.05 করলে আসে হচ্ছে 0.966, 0.966, আরো অনেক কিছু আছে লিখি নাই। বা এইখান থেকে V2 সমান কি, V2 সমান হচ্ছে 0.966 অফ V1, তাইলে ডেল ভি সমান কত আসবে, ডেল ভি সমান আসবে V1 মাইনাস V2। তাহলে সরাসরি বিয়োগ করে দিব, আচ্ছা লিখি V1 মাইনাস 0.966 অফ V1 সমান সমান কি আসবে 1 মাইনাস 0.966 করলে আসে হচ্ছে 0.034, 0.034, দ্যাট মিনস অ্যান্সার আসবে হচ্ছে 3.42%, অ্যান্সার আসবে 3.42%। ভেরি গুড, আমার আগেই করা শেষ, সুমাইয়া সুলতানার। গুড, আরো অনেকেই বোধহয় আমার আগে করে ফেলছেন। আমি কি বেশি বড় করে ফেলছি, এটার কি কোনো শর্টকাট নিয়ম আছে? আমার মাথায় আর কোনো শর্টকাট নিয়ম আসে নাই। তোদের মাথায় কোনো শর্টকাট নিয়ম থাকলে বলতে পারিস, নাকি তোরাও এইভাবে করছিস? মিলবে তো অবশ্যই মিলবে, মেলা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। সুমাইয়া সুলতানা মিনিমাম 50 বার লিখছে, আমার আগে করা শেষ। চ্যাম্পিয়ন, তুমি চ্যাম্পিয়ন বেটা। দিতে পারে মাঝে মধ্যে এমসিকিউতে বড় ম্যাথ দিবে না, মাঝে মধ্যে তো এমসিকিউতে বড় ম্যাথ দিতেই পারে। কি অবস্থা ভাই? নাইস, ওকে, এটাই শর্টকাট বলে। আচ্ছা ঠিক আছে, এটাই শর্টকাট, মানিয়ে নিলাম এটাই শর্টকাট। তাহলে আগাই 3.42, সামনে আগাই। আচ্ছা, গামার মান 5/3 এর জন্য কোনটা সঠিক? এখন এইটা আমার মুখস্থ আছে, তো আমি মুখস্থে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস একটু শেয়ার করে যাই। এইটা মোস্ট প্রবলি আমি আমাদের লাইভ ক্লাসে দেখাই নাই, সো একটু খেয়াল করে যাও। অনেকেই পারো, বই যারা পড়ছো তারা পারো, যারা আমার মতো দুষ্টু আছো বই পড়ো নাই তাদের জন্য। সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এবং আমরা কি জানি সিপি বাই সিভি সমান সমান হচ্ছে গামা। তাইলে এখান থেকে কি লেখা যায়, সিপি সমান সমান কি, সিপি সমান সমান হচ্ছে সিভি ইন্টু গামা। সো এই যে সিপি সমান সিভি ইন্টু গামা, এইটাকে এই সূত্রে বসাই দেই। সিপি এর মান কত, সিপি এর মান সিভি ইন্টু গামা মাইনাস সিভি সমান সমান হচ্ছে আর, বা এইখান থেকে সিভি কমন নিলে থাকে গামা মাইনাস 1 সমান সমান আর, বা এইখান থেকে লিখতে পারবো সিভি ইকুয়ালস টু হচ্ছে আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। সিভি সমান কি, সিভি সমান হচ্ছে আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এইটাও বেশ ইম্পর্টেন্ট, ভালো ভ্যালুয়েবল একটা সূত্র। সিভি এর সাথে আর এর ডিরেক্ট সম্পর্ক, সিভি এর সাথে আর এর ডিরেক্ট সম্পর্ক, ঠিক আছে। সো সিভি এর সাথে আর এর ডিরেক্ট সম্পর্কটা কি, সিভি সমান হচ্ছে আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, ঠিক আছে, আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, ঠিক আছে, বুঝতে পারছি। অবশ্যই ইসাক স্যারের বইতে আছে, মানে কি এগুলা তো বোর্ড কোশ্চেন, সো এটা চট্টগ্রাম বোর্ড 2023 এর কোশ্চেন, সো এটা ইসাক স্যারের বইতে থাকবে। শাহজাহান
তপন স্যারের বইতে থাকবে, সবার বইতেই থাকবে। আচ্ছা, তো এখান থেকে আমরা কি পাইছি? সিভি সমান আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। সো এই সূত্রটা বসে আমরা ক্যালকুলেশন করি। সো সিভি সমান সমান হচ্ছে আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। গামার মান বলে দিছে 5/3, তাহলে এখান থেকে লিখতে পারবো আর ডিভাইডেড বাই 5/3 মাইনাস ওয়ান। এখান থেকে লিখতে পারবো আর ডিভাইডেড বাই, এখানে আসবে 5 মাইনাস 3 ডিভাইডেড বাই 3। সো এখান থেকে আসবে আর ডিভাইডেড বাই 2/3। দ্যাট মিনস এইখান থেকে আসবে 3r ডিভাইডেড বাই 2। সো এইখান থেকে 3r ডিভাইডেড বাই 2, অর্থাৎ 3/2 ইন্টু আর। 3/2 ইন্টু আর, সি নাম্বার হবে কারেক্ট অ্যান্সার। গুড। রাখি, মেহেদি, সাদিকুর, আফরিন, মেহজাবিন, সামি, মেহেদি, তনুশ্রী, সেজুতি, সাইমা, সবাই সবাই বলছেন এটা হবে 3r ডিভাইডেড বাই 2। ওকে, সামনে যাই। এরপরে চলে যাই -8 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত একটি একটি হিমায়ক। সো হিমায়ক মানে এখান থেকে ধরেই নিচ্ছি জিনিসটা ফ্রিজের কথা বলছে বা এসির কথা বলছে, ফ্রিজ বা এসি এরকম কিছু একটা কথা বলছে যেটা ঠান্ডা করে। সো সর্বোচ্চ কার্যকৃত সহগ কত? দ্যাট মিনস তোমাকে বাইর করতে বলছে সিওপি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সটা কত। সো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি T2 সমান হচ্ছে -8 প্লাস 273। দ্যাট মিনস এখান থেকে 3 কমবে, আরো হচ্ছে 5 কমবে, তাহলে কত হয়? 265 হয় না রে? ঠিক আছে, 273 -8 করলে, হ্যাঁ ভরসা এত কমে গেছে, 265। সো T2 এর মান কত? T2 এর মান হচ্ছে 265 কেলভিন। T2 এর মান 265 কেলভিন। T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 27 প্লাস 273 কেলভিন। দ্যাট মিনস এইটা আসবে হচ্ছে 300 কেলভিন। সো আমরা হচ্ছে সিওপি বাইর করতে চাই। সো সিওপি সমান কি? সিওপি সমান আসবে হচ্ছে T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2। তাইলে T2 এর মান কত? T2 এর মান হচ্ছে 265, T1 minus T2, so 300 minus 265, that means 265 divided by এখানে কত আসবে? 35। তাহলে এটা কত হবে? 7-এর মতো কিছু একটা মেবি, দেখি করে দেখি। 265 ডিভাইডেড বাই 35 করলে আসে হচ্ছে 7.57, 7.57। এটার অ্যান্সার হচ্ছে 7.57। ঠিক আছে, ওকে। এবার এই অঙ্কটার কোয়েশ্চেন দেখি। ময়মনসিংহ বোর্ড 2023-এ আসা একটা কোয়েশ্চেন। 20 মিটার পার সেকেন্ড বেগ, তার মানে এটা ভেলোসিটি দেওয়া আছে, একটা সীসার বুলেটকে থামিয়ে দেওয়ার ফলে দেখো এরকম একটা কথা তোমাকে এখানে বলছে, সমস্ত গতি শক্তি তাপে পরিণত হলো। সো সমস্ত গতি শক্তি তাপে পরিণত হয়েছে, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু তাপে পরিণত হয়েছে। তাইলে এম এস ডেল থিটা, যেখানে আবার তুমি দেখো তোমাকে আপেক্ষিক তাপের মান দেওয়া আছে, সীসার আপেক্ষিক তাপ কত দেওয়া আছে? 1.26। তাহলে শেষ, এম আর এম কাটা, আমাদেরকে কি বাইর করতে বলছে? ডেল থিটার মান কত। তাইলে এখান থেকে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো ডেল থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এস। ভি স্কোয়ার এর মান কত? ভি স্কোয়ার এর মান হচ্ছে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 1.26, তাহলে 400 ডিভাইডেড বাই 2 ইন্টু 1.26, 400 ডিভাইডেড বাই 2 ডিভাইড বাই 1.26 করলে আসে হচ্ছে 158.73। এইটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 158.73। ভেরি গুড, ভেরি গুড, 158.73। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? ক্যালকুলেশন করলেই চলে আসবে 158.73 केल्विन। ठीक है बच्चे लोग?
ঠিক আছে, শক্তির রূপান্তর থেকে তাপগতিবিদ্যা চ্যাপ্টারের ভিতরে শক্তির রূপান্তরের নানাগুলা কনসেপশন কাজে লাগতে পারে, বা আদর্শ গ্যাসের ভিতরে শক্তির রূপান্তর মিলায় জিনিসপত্র আসতে পারে, এবং গতিশক্তি থেকে তাপ শক্তি, তারপরে বিভব শক্তি থেকে তাপ শক্তি, তারপরে হচ্ছে তড়িৎ শক্তি, যখন চলতড়িৎ পড়বেন তড়িৎ শক্তি থেকেও তাপ শক্তিতে রূপান্তরিত হইতে পারে। সো তড়িৎ শক্তির একটা আলাদা সূত্র আছে। সো শক্তির রূপান্তর মোটামুটি আমাদের এইচএসসির ইম্পর্টেন্ট একটা টপিকের ভিতরে পড়ে। ঠিক আছে, ওকে। 158.73 সামনে আগাই। কোন ব্যবস্থা, একটা সিস্টেম পরিবেশ থেকে, একটা সিস্টেম কি করছে, একটা সিস্টেম পরিবেশ থেকে 50 জুল তাপ শক্তি শোষণ করে। শোষণ যেহেতু করছে তাইলে ডি কিউর মান কত? ডি কিউর মান হচ্ছে +50 জুল, এটা নিয়ে কোনো ডাউট নাই। এবং পরিবেশের উপর 20 জুল কাজ সম্পাদন করে। সো পরিবেশের উপর কি করছে? 20 জুল কাজ সম্পাদন করছে। সবই বি হয়ে যাচ্ছে নাকি, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে। ঠিক আছে, আরে সূত্র কখন কোনটা, এই যে কে জানি লিখলি সূত্র কখন কোনটা হবে গুলায় ফেলি, এটা সবাই অ্যান্সার দিয়ে ফেলছে। সূত্র কখন কোনটা হবে গুলায় না ফেলার জন্যই আমি যে কথাটা বলছি, দুইটা জিনিস ফাইন্ড আউট করবেন, কি কি দেওয়া আছে এবং কি কি বের করতে হবে। কি কি দেওয়া আছে গুলা যদি লিখা হয়ে যায়, পরিবেশের উপর 20 জুল কাজ করছে, তাইলে ডিডব্লিউর মান কত? ডিডব্লিউর মান হচ্ছে +20 জুল। সো আমাদেরকে কি বাইর করতে বলছে? অন্তঃস্থ শক্তির পরিবর্তন, ডিইউ সমান কত হবে? সো জাস্ট ওই যে স্টুডেন্টটা বললা যে সূত্র কোনটা হবে, কি দেওয়া আছে দেখো, কি বের করতে হবে দেখো, এবার এদের মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করো। ঠিক আছে, ডি কিউ সমান হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ, বা এখান থেকে ডিইউ সমান সরাসরি লিখে দাও 50 - 20 সমান সমান হচ্ছে 30 জুল। এটার আনসার হচ্ছে খ নাম্বার। কি রে, সবগুলা খ হচ্ছে, একজন লিখছে ঘ, কোথায় যাব? ঘ হবে না তো বাবু? কেন মনে হচ্ছে ঘ হবে? কেন মনে হচ্ছে ঘ হবে? ঘ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যোগ করছেন কেন? যোগ করছেন কেন? যোগ করে তো হবে না। পরিবেশ থেকে তাপ গ্রহণ করছে, আর যেখান থেকেই তাপ গ্রহণ করুক, সিস্টেম তাপ শক্তি গ্রহণ করছে, সিস্টেম তাপ শক্তি গ্রহণ করছে। সো সিস্টেম তাপ শক্তি গ্রহণ করলে ডি কিউর মান অলওয়েজ পজিটিভ। সিস্টেম তাপ শক্তি গ্রহণ করলে ডি কিউর মান অলওয়েজ পজিটিভ। পরিবেশের উপর 20 জুল কাজ করছে, কে কাজ করছে? সিস্টেম। পরিবেশের উপর 20 জুল কাজ কে করছে? সিস্টেম। সো এই কারণে ডি কিউ পজিটিভ হবে। সিস্টেম তাপ শোষণ করছে 50 জুল তাপ শক্তি। কোত্থেকে শোষণ করছে তোমার দেখার দরকার নাই, তুমি খালি এইটুকু জায়গা দেখো, 50 জুল তাপ শক্তি শোষণ করে কে? একটা ব্যবস্থা বা একটা সিস্টেম। সো একটা ব্যবস্থা বা সিস্টেম 50 জুল তাপ শক্তি শোষণ করে, তাইলে ডিকিউ পজিটিভ। সিস্টেম 20 জুল কাজ করছে, ডিডব্লিউ পজিটিভ। ব্যাস, কাহিনী শেষ, কাহিনী শেষ। ঠিক আছে, ওকে, সামনে আগাই। এই এমসিকিউটা মজা আছে, এই এমসিকিউটা মজা আছে, একটু স্পেশাল টাইপসের একটা এমসিকিউ। কি বলছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1 অ্যাটমসফিয়ার চাপে রাখা গ্যাসকে প্রসারিত করে দ্বিগুণ করা হলো। দ্বিগুণ করা হলে যেই চূড়ান্ত চাপ হয়, যেই চূড়ান্ত চাপ হয়, সমষ্ণ প্রক্রিয়ায় সেই একই চাপ পেতে গ্যাসকে কত গুণ প্রসারিত করতে হবে? বেশ ইন্টারেস্টিং ম্যাথ। সবার ফার্স্টে আমাকে কি করতে হবে? সবার ফার্স্টে আমাকে আসতে হবে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাছে।
আমি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আসবো। আচ্ছা, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আমাকে কোনো কিছু বলে দেওয়া নাই, আমি গামার ভ্যালুটা ধরে নিব হচ্ছে 1.4। কিছু বলে দেওয়া নাই যেহেতু, আমি দ্বিপারমাণবিক গ্যাস ধরে রাখতেছি। আমি ধরে রাখলাম গামার ভ্যালু কত, গামার ভ্যালু হচ্ছে 1.4। ঠিক আছে। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয়েছে, 1 অ্যাটমসফিয়ার চাপে রাখা গ্যাসকে P1 এর ভ্যালু কত ছিল, P1 এর ভ্যালু ছিল হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, প্রসারিত করে দ্বিগুণ করা হয়েছে। তাইলে V2 সমান কি, V2 সমান হচ্ছে 2V1। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা P2 এর মান বাইর করতে চাই। তাহলে P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা, বা এইখান থেকে লেখা যাবে P2 সমান সমান হচ্ছে P1 ইন্টু V1 বাই V2 টু দি পাওয়ার হচ্ছে গামা। সো P2 এর মান কত, P2 এর মান হচ্ছে 1 ATM ইন্টু V1 ডিভাইডেড বাই 2V1 টু দি পাওয়ার হচ্ছে 1.4। V1 আর V1 কাটা, তাইলে এখান থেকে P2 এর মানটা আমরা পেয়ে যাই। P2 এর মানটা আমরা কত পাই সেটা একটু দেখে নেই। P2 এর মানটা আমরা পাই হচ্ছে 0.5 টু দি পাওয়ার 1.4 করলে আসে হচ্ছে 0.379, করলে আসে হচ্ছে 0.379, 0.379 অ্যাটমসফিয়ার। সো এইটুকু এক ধরনের ক্যালকুলেশন আমরা করলাম, 0.379 অ্যাটমসফিয়ার। সো এইবার আসি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায়। সো সমষ্ণ প্রক্রিয়ায় P1 V1 সমান সমান লিখতে পারবো P2 V2। তাহলে P1 এর মান কত, 1 ইন্টু V1 এর মান ধরে নিলাম V1। P2 সমান কত, P2 সমান হচ্ছে 0.379 ইন্টু V2 এর মান আমি বাইর করতে চাই। তাহলে এখান থেকে 1 ডিভাইডেড বাই 0.379 করলে আসে হচ্ছে 2.64, বা এইখান থেকে লেখা যাবে হচ্ছে 2.64 অফ V1 সমান সমান হচ্ছে V2। 2.64 অফ V1 সমান সমান কি, সমান সমান হচ্ছে V2। তার মানে আয়তন কত গুণ করা লাগবে, আয়তন হচ্ছে 2.6 গুণ করা লাগবে। আয়তন করা লাগবে হচ্ছে 2.6 গুণ। ঠিক আছে। হ্যাঁ, এটার অ্যান্সার 2.64 বা 2.6 এর মতো কিছু একটা আসবে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই, সবাই বুঝতে পারছি। হ্যাঁ, বারবার একের পর এক উল্টো 9 হয়েছিল, এই উল্টা 9 হয়েছিল এটা বুঝি নাই। উল্টা 9 হওয়া মানে কি বাবা? রাবে আক্তার লিখছে ভাইরে ভাই, কেন লিখছিস ভাইরে ভাই? আমি জানি না সবগুলো অ্যান্সার বি কিনা, আমি এখনো জানি না। চলেন করে দেখি, চলেন করে দেখি সবগুলো অ্যান্সার বি হয় কিনা। ভাই এগুলো বোর্ড কোয়েশ্চেন, এগুলা সবগুলা বোর্ড কোয়েশ্চেন। আমি কি করব, একটা এমসিকিউ, এই যে এটা সি হইছে, এটা সি হইছে, এর বাইরে মানে সবগুলাই তো বোর্ড কোয়েশ্চেন। এখন বোর্ড কোয়েশ্চেনের এই যে এটা এ হইছে, এটা এ হইছে, দেখ মাঝে মধ্যে কিন্তু এ আর সিও হচ্ছে। ঠিক আছে, কি কি দেওয়া আছে এটাই বুঝতেছিস না সিমি? এই যে এতগুলা অ্যান্সার করলাম আমরা এমসিকিউ, এতগুলা এমসিকিউর ভিতরে কি কি দেওয়া আছে তুমি এইটাই বুঝতেছো না? একটু মনোযোগ দিয়ে তাহলে পরের 5টা এমসিকিউ দেখো, আমি বুঝাই দিচ্ছি, আশা করি বুঝতে পারবা। চলো আমরা সামনে গিয়ে আরো 5টা এমসিকিউ সলভ করি। সিমি, শুধু তোমার জন্য বলছি। আচ্ছা, কি বলছে, 1 ইন্টু 10⁵ নিউটন মিটার স্কোয়ার স্থির চাপে। তাইলে এখানে তোমাকে প্রেসার দিয়ে দেওয়া আছে ভাইয়া। প্রেসার কত দিয়ে দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, মানে প্যাসকেল, একই কথা। একটি আদর্শ গ্যাসের আয়তন 0.04 মিটার কিউব থেকে প্রসারিত হয়ে 0.05 মিটার কিউব হয়। তাইলে আয়তনের পরিবর্তন কত? আয়তনের পরিবর্তন হচ্ছে 0.05 মাইনাস 0.04 মিটার কিউব। তাইলে এখান থেকে কত আসে, 0.01 মিটার কিউব।
যাক এবার বি আসবে না, আমি অনেক খুশি। সো কৃত কাজ বাইর করতে বলছে, বহিস্থ কাজের পরিমাণ কত, তাহলে ডিডব্লিউ সমান কি, ডিডব্লিউ সমান পি ইন্টু ডিভি। পি এর মান কত, পি এর মান 10⁵, ডিভি এর মান কত 0.01, তাইলে এইটা হচ্ছে জুল, তাহলে এখানে আসবে 10 কিউব জুল। সো 10 কিউব মানে আর কি, 10 কিউব মানে হচ্ছে 1000, 10 কিউব মানে হচ্ছে 1000 জুল। বুঝতে পারছি? এই সিদ্দিকুর রহমান মার খাবি কিন্তু, একদম মেরে, ঠিক আছে, মেরে তোকে ভিন দেশে পাঠায় দিব, একদম সাবধান, ঠিক আছে? সাদিকুর রহমান মায়ের খাবি। সিমি এবার বুঝতে পারছেন বস, এবার বুঝতে পারছেন ডি হবে অ্যান্সার। অঙ্ক বুঝছেন কিনা বলেন, কি আপনি বলেন যে মানে এতগুলা ক্লাস করার পরে আপনি এইচএসসির একজন স্টুডেন্ট, আপনি যদি বলেন কি দেওয়া আছে এইটাই বুঝতে পারতেছি না, হায় হায়, দেওয়া আছে চাপে, চাপের মান দেওয়া আছে, আয়তন এত ছিল, তাহলে এটা হচ্ছে V1, আয়তন অত হইছে, এটা হচ্ছে V2, এগুলো তো বুঝতে পারতে হবে, এগুলো তো বুঝতে পারতে হবে, ঠিক আছে? ধন্যবাদ মাহবুব হাসান, ধন্যবাদ, লাভ ইউ। চলেন সামনে আগাই, চলেন আমরা সামনে আগাই। হ্যাঁ 1000 জুল, এটার অ্যান্সার হচ্ছে 1000 জুল। আচ্ছা এরপরে কি করছে, স্থির চাপে, স্থির চাপে একটি গ্যাসে তাপ প্রয়োগ করায়, স্থির চাপে গ্যাসের মধ্যে কি করছি আমরা, স্থির চাপে গ্যাসের মধ্যে তাপ প্রয়োগ করছি। সো তাপ প্রয়োগ করলে তাপমাত্রা বেড়ে যাবে, ঘটনা সঠিক। বহিস্থ কাজ সম্পন্ন হবে, এইটা বেসিক্যালি ঠিক না। বহিস্থ কাজ সম্পন্ন হবে এইটা ঠিক না। আয়তন বেড়ে যাবে, এইটাও সঠিক। তাইলে 1 সঠিক এবং 3 সঠিক, তাইলে 1 আর 3 সঠিক, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আবারও খ নাম্বার। এই না ডি হবে না, সি হবে না, সি ডি কোনোটা হবে না। দেখো চাপ স্থির রাখছে, চাপ স্থির রেখে আপনাকে বলা হয়েছে গ্যাসে তাপ প্রয়োগ করা হয়েছে, সবাই কথা শুনো। সো চাপ স্থির রাখছি, গ্যাসে তাপ শক্তি প্রয়োগ করছি, সো তাপ শক্তি প্রয়োগ করলে সিস্টেমের তাপমাত্রা বেড়ে যাবে, খুব স্বাভাবিক কথা। এবং সিস্টেম যেহেতু তাপ শক্তি শোষণ করছে, সিস্টেম যেহেতু তাপ শক্তি শোষণ করছে, তাইলে তার আয়তনটাও বেড়ে যাবে, তাহলে তার আয়তনটাও বেড়ে যাবে, তাহলে তাপমাত্রা বেড়ে যাবে এবং আয়তন বেড়ে যাবে, এই দুটো হচ্ছে সত্যি কথা। বহিস্থ কাজ সম্পন্ন হবে, এটা হচ্ছে ভুল কথা। বহিস্থ কাজ সম্পন্ন হচ্ছে, এটা হচ্ছে ভুল কথা। সো 1 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছেন? বহিস্থ কাজ সম্পূর্ণ হবে না, বেসিক্যালি এখানে সিস্টেম কাজ করবে, এখানে কাজ করবে সিস্টেম, সিস্টেম কাজ করে, বহিস্থ কাজ না, সিস্টেম কাজ করে, বহিস্থ কাজ না। সিস্টেম কাজ করা আর বহিস্থ কাজ এই দুইটা এক জিনিস না, সিস্টেম কাজ করবে, সিস্টেম কাজ করবে। বুঝতে পারছেন? সাদিকুর রহমান এইটা তোমার জন্য হোমওয়ার্ক, এটা তোমার জন্য হোমওয়ার্ক, তুমি এই চ্যাপ্টারের সবগুলো সূত্র একদম সুন্দর করে নোট করবা, গত 8টা লেকচারের পিডিএফ স্লাইড দেখবা এবং সবগুলো সূত্র তুমি নোট করবা, ঠিক আছে? আচ্ছা অ্যান্সার হচ্ছে বি নাম্বার। সামনে আগাই আমরা। ধীরে 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 চাপ বৃদ্ধি করায় কোন সিস্টেমের চাপ 2 প্যাসকেল থেকে 4 প্যাসকেল হলো, এক্ষেত্রে সম আয়তন প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি 200 জুল বৃদ্ধি পেল। সো খেয়াল করো, তোমাকে বলে দিছে সম আয়তন প্রক্রিয়া, সো ডিভি এর মান কত, ডিভি এর মান 0, তাইলে ডিডব্লিউ এর মান কত, ডিডব্লিউ এর মান 0, তাইলে ডিকিউ সমান হচ্ছে ডিইউ, ডিকিউ সমান হচ্ছে ডিইউ, তাইলে অভ্যন্তরীণ শক্তি 200 জুল বৃদ্ধি পাইছে, তাইলে ডিকিউর মান কত, ডিকিউর মানও হচ্ছে +200 জুল, ডিকিউর মান হচ্ছে +200 জুল, আমরা এখান থেকে জেনে রাখলাম। তাহলে সরবরাহকৃত তাপ 200 জুল, এটা ঠিক আছে। কৃত কাজ 0, এই যে কৃত কাজ 0 এটাও ঠিক আছে।
তাপমাত্রা বৃদ্ধি পাবে, এইটাও ঠিক আছে, তাপমাত্রাও বৃদ্ধি পাবে, ঠিক আছে, কারণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে, এইটার মানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাইছে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাইছে, ঠিক আছে। সো এইটার কারেক্ট উত্তর কি হবে? এইটার কারেক্ট উত্তর হবে হচ্ছে ডি নাম্বার, এ বি সি বা 1 2 3 তিনোটাই ঠিক আছে আমাদের, 1 2 3 তিনোটাই ঠিক আছে। আগের অঙ্কে অন্তস্থ শক্তি কি বাড়বে? আগের অঙ্ক তো ফালাই আসছি, দাঁড়া দেখতেছি, আগের অঙ্ক ফেলে আসছি, তারপরে তুই কোয়েশ্চেন করলি, দেখতেছি বিষয়টা। সবাই এটা বুঝতে পারছি? এটার কারেক্ট আনসার হচ্ছে সি নাম্বার। আগের অঙ্কে কি হয়েছে? আগের অঙ্কে হ্যাঁ অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে, এটাতে অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে, অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। মিজানুর রহমান, কোনো কাজের কথা থাকলে সেইটা কমেন্ট করো, আমি পড়াচ্ছি, এমসিকিউ সলভ করতেছি, হুট করে কমেন্ট বক্সের দিকে তাকাইলে এতবার এতবার একটা আননেসেসারি লাইন আমার চোখে দেখাটা তো আমার জন্য কষ্টকর, তাই না? আমার জন্য কষ্টকর না? উপরে তো সমষ্ণ প্রক্রিয়া, কোথায় সমষ্ণ প্রক্রিয়া? কোথায় সমষ্ণ প্রক্রিয়া? কোথায় বলছে সমষ্ণ প্রক্রিয়া? কোথাও বলে দিছে সমষ্ণ প্রক্রিয়া? কোথাও সমষ্ণ প্রক্রিয়া বলে নাই তো, কোথাও সমষ্ণ প্রক্রিয়া বলে নাই। তোমাকে বলছে ধীরে ধীরে চাপ বৃদ্ধি করা হয়েছে, ধীরে ধীরে আয়তন প্রসারণ করা হয়েছে বলে নাই, ধীরে ধীরে চাপ বৃদ্ধি করা হয়েছে। সমষ্ণ প্রক্রিয়া না, এটা সমষ্ণ প্রক্রিয়া না, এটা সমষ্ণ প্রক্রিয়া না, ধীরে ধীরে চাপ বৃদ্ধি করা হয়েছে। সো চাপের মান পরিবর্তন হয়েছে, এটার সাথে সমষ্ণ প্রক্রিয়া ডিপেন্ড করে না, এটার সাথে সমষ্ণ প্রক্রিয়া ডিপেন্ড করে না। সমষ্ণ প্রক্রিয়া ডিপেন্ড করে আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে, আয়তনের পরিবর্তন ক্ষেত্রে সমষ্ণ হবে না, সমষ্ণ হবে না, ঠিক আছে। তাপমাত্রা বৃদ্ধি পাবে, এখানে তাপমাত্রা অবশ্যই বৃদ্ধি পাবে, ঠিক আছে। ওকে, সামনে আগাই। এরপরে কি বলছে? একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, খুব ভালো কথা। গ্যাসের গ্যাসের চাপ 400 প্যাসকেল প্রেসার দিয়ে দেওয়া আছে, স্থির রেখে সিস্টেমে 800 জুল তাপ শক্তি প্রদান করায়, তাহলে ডিকিউর মান হচ্ছে +800 জুল, ডিকিউর মান হচ্ছে +800 জুল, চাপের মান স্থির, কৃত কাজ 1200 জুল পাওয়া যায়, তাহলে ডিডব্লিউ সমান হচ্ছে +1200 জুল। কি বাইর করতে হবে? গ্যাসের অন্তস্থ শক্তির পরিবর্তন কত? সো অন্তস্থ শক্তির পরিবর্তন কি হবে? ডিকিউ মাইনাস ডিডব্লিউ, ডিকিউর মান কত? 800, এইটারও অ্যান্সার কপাল, 800 মাইনাস 1200, দ্যাট মিনস -400 জুল। আরো একটি, ক্ষয়ের বন্যায় ভেসে যাবে অন্যায়। দেখ, তোদের কাছে এটা মনে হইতে পারে যে কোনো বোর্ডের এমসিকিউ না পারলেই খ দেখায় দিব, খুব ভুল হবে, এরকম রিস্কি অপশনে যাইস না। যে কোনো বোর্ডের এমসিকিউ মিলে নাই, পারি নাই, কি করব? আমি খ দাগায় দিব, প্রচন্ড খারাপ হবে, প্রচন্ড আত্মঘাতী ডিসিশন হবে, ঠিক আছে। ওকে, চাপের মান দিল কেন? চাপের মান এমনি দিছে, হুদাই খুশিতে ঠেলায় ঘুরতে চাপের মান দিছে আর কি, খুশি লাগছে। মিজানুর রহমান, আরেকবার রিপিটেড কোশ্চেন, আরেকবার রিপিটেড লাইন্স লিখবা না, রিপিটেড লাইন্স কেন লেখো? চাপের মান এমনিতেই দেওয়া আছে, জাস্ট তোমাকে ব্লাফ দেওয়ার জন্য, জাস্ট তোমাকে ব্লাফ দেওয়ার জন্য, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে -400 জুল। আচ্ছা, এইটা কি একই অঙ্ক নাকি? একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে, গ্যাসের চাপ 400 প্যাসকেলে স্থির রেখে সিস্টেমে 800 জুল তাপ শক্তি প্রদান করায়, তাহলে ডি কিউর মান হচ্ছে +800 জুল। আচ্ছা, কৃত কাজ ডিডব্লিউ সমান হচ্ছে +1200 জুল। সিস্টেমে তাপ শক্তি ধীরে ধীরে সরবরাহ করায়, এই যে দেখো কি বলছে, সিস্টেমে তাপ শক্তি ধীরে ধীরে সরবরাহ করা হলে, সো তাপ শক্তি কিভাবে সরবরাহ করা হয়েছে? তাপ শক্তি সরবরাহ করা হয়েছে ধীরে ধীরে, সো তাপ শক্তি ধীরে ধীরে সরবরাহ করা হয়েছে, তার মানে
এইটা আসলে কি বুঝাচ্ছে? এইটা আসলে বুঝাচ্ছে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। ধীরে ধীরে তাপ শক্তি সরবরাহ করা হয়েছে। সো এইটা কি হবে? এইটা হবে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাইলে সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ কত হবে? প্রচন্ড ব্লাফ দিছে আমাদেরকে। এই জিনিসটা আমাদের কোনো কাজে লাগবে না। এই জিনিসটা আমাদের বিন্দু মাত্র কোনো কাজে লাগবে না। কারণ আমরা কি জানি? আমরা জানি ডিকিউ সমান সমান হচ্ছে ডিইউ যোগ ডিডব্লিউ। এখন যেহেতু বলে দিছে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির পরিবর্তন হয় শূন্য। সমষ্ণ প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির পরিবর্তন কি হয়? সমষ্ণ প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির পরিবর্তন শূন্য হবে। সো আমরা এখান থেকে কি লিখতে পারি? ডিইউর মান কত? ডিইউ না, আমাদের হ্যাঁ ডিইউর মানই তো, অন্তস্থ শক্তির পরিবর্তনটা হচ্ছে শূন্য। সুতরাং আমাদেরকে কি বাইর করতে বলছে? সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ কত। এইখানে 1200 জুলও কোনো কাজে লাগবে না, 400 প্যাসকেলও কোনো কাজে লাগবে না। আমরা সরাসরি লিখতে পারবো ডিডব্লিউ সমান ডিকিউ সমান প্লাস 800 জুল। এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এইটার অ্যান্সার হচ্ছে প্লাস 800 জুল। বলেন বুঝতে পারছেন কিনা? না 1200 জুল না, ভুল করছি। হ্যাঁ আবারও খ। আমি জানি না কেন এরকম খ আসতেছে, আমি জানি না। এগুলো সব বোর্ড কোশ্চেন, এগুলো সব বোর্ড কোশ্চেন। আই অ্যাসিউর ইউ এগুলো একটা এমসিকিউ আমি বানায় দেই নাই। যদি আমি বানাই দিতাম অবভিয়াসলি আমি সি তে রাখতাম, ডি তে রাখতাম, এ বি তে রাখতাম, বাট স্বাভাবিক ব্যাপার, বোর্ড কোশ্চেন ব্রো, বোর্ড কোশ্চেন। ঠিক আছে, হ্যাঁ আমি লং খাচ্ছি, আমি লবঙ্গ খাচ্ছি, যাতে কাশি কুশি না আসে, যাতে আমার বাচ্চাদের কানের পর্দা ফেটে না যায়। এই জন্য আমি লবঙ্গ খেয়ে নিজের কাশিটাকে আমি একটু দমিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। আচ্ছা চলে আসি ঢাকা বোর্ড 2016। আল্লাহ, এটার অ্যান্সার খ না হইলে আমি অত্যন্ত খুশি হব। একটি রেফ্রিজারেটরের কার্যকরী সহগ, দ্যাট মিনস এইটা আসলে সিওপি দিয়ে দেওয়া আছে। ঠান্ডা প্রকোষ্ঠ হতে প্রতি চক্রে এত জুল তাপ অপসারণ করলে, তার মানে এটা হচ্ছে কিউ2 দিয়ে দেওয়া আছে। প্রতি চক্রে সরবরাহকৃত কাজ কত? ডব্লিউর মান কত বাইর করতে বলছে। সো আমরা আসলে কি জানি? আমরা আসলে জানি সিওপি সমান হচ্ছে কিউ2 ডিভাইডেড বাই ডব্লিউ। সো আমাদেরকে কি বাইর করতে বলছে? ডব্লিউর মান বাইর করতে বলছে, বা ডব্লিউ সমান কি হবে? ডব্লিউ সমান হবে কিউ ডিভাইডেড বাই সিওপি। কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 500 ডিভাইডেড বাই সিওপি এর মান কত? 2.5। এইটার অ্যান্সার বোধহয় 200 আসবে। 500 ডিভাইডেড বাই 2.5 করলে আসে হচ্ছে 200 জুল। সো এখান থেকে অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে হচ্ছে 200 জুল। ইয়ে, খ আসে নাই। ইয়েস, এটাই সাফল্য। খ না আসাটাই সাফল্য। ব্যাপারটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, সাদিকুর রহমান, আরেকবার তুমি এই দুষ্টু কমেন্টটা করলে, সাদিকুর রহমান কমেন্ট রিপিট করবি তো মাইর খাবি কিন্তু একদম। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, সামনে আগাই। অ্যান্সার হচ্ছে 200 জুল। ভালো এমসিকিউ। আচ্ছা, একটি কার্নো ইঞ্জিন, হ্যাঁ কার্নো ইঞ্জিন চলে আসছে, এমসিকিউ তো শেষ। একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 60%। এটা হচ্ছে ইটার ভ্যালু 60% দেওয়া আছে। যদি তাপগ্রাহকের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস হয়, তাইলে টি2 মানে হচ্ছে 17 প্লাস 273, দ্যাট মিনস হচ্ছে 290 কেলভিন। তাহলে উৎসের তাপমাত্রা কত হবে? টি1 এর মান কত হবে? এটা আমাদেরকে বের করতে বলছে। সো আমি লিখতে পারবো ইটা ইকুয়ালস টু হচ্ছে 0.6 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস টি2 ডিভাইডেড বাই টি1, বা এইখান থেকে টি2 ডিভাইডেড বাই টি1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0.4, বা এইখান থেকে টি1 সমান হচ্ছে টি2 ডিভাইডেড বাই 0.4। টি2 এর মান কত রে? টি2 এর মান হচ্ছে 290 ডিভাইডেড বাই 0.4 কেলভিন।
তাহলে কত আসে? 300 ডিভাইডেড বাই 4 করলে কত আসে? 75। তাহলে এটা 750-এর মতো কিছু একটা হবে, 725। ওকে, দেখি 290 ডিভাইডেড বাই 0.4, 725। ওহ, প্রথম ক আসছে বোধহয় অ্যান্সার। 725 কেলভিন। না, হয় নাই, 725 কেলভিন আসবে। সরি, ভুল করছি, এইটা আসবে হচ্ছে 725 কেলভিন। সো কেলভিনে কোনো ডেটা দেওয়া নাই, ঠিক আছে। ক নাম্বার দাগায় দিলে প্রচন্ড বেশি ভুল করতাম আমরা, আবেগে আমিও দাগায় ফেলছিলাম। বেসিক্যালি এই 725 কেলভিন থেকে তোমাকে 273 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আসবে 452 ডিগ্রি সেলসিয়াস। এটার অ্যান্সার হচ্ছে 452 ডিগ্রি সেলসিয়াস। 725 মাইনাস 273, এইটা করলে ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে। সো এই ডিগ্রি সেলসিয়াসের ভ্যালুটা কত আসবে? 452 ডিগ্রি সেলসিয়াস। দেখছো কত বড় ব্লাফ দিছে, কত বড় ব্লাফ দিছে। আমি তো ভুল করছিলাম, আমি তো 725 দেখে ইয়ে মিলছে রে, মিলছে রে, খুশিতে মিলছে মিলছে করতে করতে দাগায় দিছিলাম। এই ভুল করা যাবে না পরীক্ষার হলে। এইরকম এই ধরনের ম্যাথ গুলা আমি খুব পছন্দ করি। এমসিকিউতে এই ধরনের ট্রিক্স গুলা কাজে লাগানো, এককের একটু মারপ্যাচ করে দেওয়া, এই জিনিসগুলা আমার পার্সোনালি খুবই পছন্দের। ঠিক আছে, আসছে মিসবাহ হক পার্টি। ওকে ফাইন, হবে হবে, আপনারা ভালো করে পাস করেন, পার্টি হবে ইনশাল্লাহ। শাহির ভাইকে ধরবো তখন পার্টির জন্য। ওকে, একটি কার্নো ইঞ্জিন 427 ডিগ্রি সেলসিয়াস, তাইলে T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 427 প্লাস 273, দ্যাট মিনস 4 2 6 আর 1 7, 700 কেলভিন। এবং 227 ডিগ্রি সেলসিয়াস T2 এর মান কত? 227 প্লাস 273, দ্যাট মিনস এইটা আসে হচ্ছে 500 কেলভিন। ইঞ্জিনের দক্ষতা কত? তাইলে ইটা সমান হচ্ছে 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। তাহলে এইখান থেকে লিখতে পারবো 1 মাইনাস 5/7 ইন্টু 100%। তাহলে এখান থেকে কত আসে? এখান থেকে আসে হচ্ছে 2/5, সরি 2/7 হবে, 2/7 ইন্টু 100%। সো করলে কত আসে একটু খেয়াল করি, 2/7 ইন্টু 100% করলে আসে হচ্ছে 28 পয়েন্ট সামথিং সামথিং। সো 28.5%, 28.5%। গুড। সারা, আমেনা, সাকিব, জুবাইদা, নিঝুম, মেহজাবিন, সাফিয়ান, রাশেদ, রাখি, সামাদ, তোহেরা না তাহেরা, কে যেন, মাকসুদা, মইনুল, শ্রাবন্তী, নিঝুম, জুবাইদা, শেখ ইব্রাহিম। -40 কেমনে আসে? কোথায় -40 পাইলি? কোত্থেকে -40 পাইলো ছেলেটা, আমি বুঝলাম না। -40 নিয়ে কে যিনি একটা কমেন্ট করলো, বুঝলাম না। -40 তো কোনো দিক থেকেই আসে না। কর্মদক্ষতার ভ্যালু -40 কেন হবে? কর্মদক্ষতার ভ্যালু তো -40 হবে না। ঠিক আছে। অনিক চন্দ্র একটা মজার কমেন্ট করছে, আমি আগেই আন্দাজে দাগায় ফেলছি, আমি আগেই আন্দাজে দাগায় ফেলছি, আমি আগেই আন্দাজে দাগায় ফেলছি। অনিক, আমি আন্দাজে তোকে বাম হাতে বন চটকনা দেব, তারপর তুই বুঝবি আন্দাজে দাগানো কি বলে, কাকে বলে, আর স্প্যামিং করা কাকে বলে। ঠিক আছে, আমি আন্দাজে এইটাই কমেন্ট, এইটাই ওর কমেন্ট, ওর আর কোনো কথা না। 700/500, 700/500 কেন দিব? এইটা হচ্ছে উৎসের তাপমাত্রা, এটা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা। 700/800 আসার তো কোনো কারণ নাই। 700/800, সরি 700/500 তো আসবে না, 700/500 আসবে না। ঠিক আছে। হ্যাঁ, তোরা আন্দাজেই দাগা, তোরা লুডু খেল, তোদের জন্য লুডু খেলাটা হচ্ছে উত্তম। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তোদের পড়ার দরকার নেই, তোরা তখন আন্দাজি মারবি, আল্লাহ ছক্কা, আল্লাহ কানা, হ্যাঁ হ্যাঁ, এগুলাই তোরা করবি, লুডু খেলবি তোরা। ঠিক আছে, আসি সামনে আগাই। কোন তাপ ইঞ্জিন হতে অর্ধেক তাপ বর্জন হলে
অর্ধেকটা বর্জন হয়, তাইলে কাজে লাগে বাকি অর্ধেক, কাজে লাগে হচ্ছে অর্ধেক, অর্ধেক বের হয়ে গেছে, তাইলে অর্ধেক কাজে লাগছে। ইঞ্জিনের দক্ষতা কত? অঙ্ক করার দরকার নাই, ইঞ্জিনের দক্ষতা 50%, ইঞ্জিনের দক্ষতা 50%। ঠিক আছে, আলামিন আমরা এমসিকিউ সলভ করতেছি। আপনার যদি সবগুলা চ্যাপ্টার পড়া হয়ে যায়, সো মানে সরি এই চ্যাপ্টারের সবগুলা ক্লাস করা হয়ে যায়, আপনি বুঝবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবগুলা বুঝে গেলে আপনি বুঝবেন ইনশাল্লাহ। আগের অঙ্কতে তো গ্রাহকের তাপমাত্রা T1 হবে। কেন ভাইয়া, শরীর খারাপ? শরীর খারাপ, গ্রাহকের তাপমাত্রা T1 কেন হবে? মানে কি কারণে গ্রাহকের তাপমাত্রা T1 হবে? কোন ফিজিক্স বইতে পাইছেন, নাকি আমি আমার ক্লাসে বলছি গ্রাহকের তাপমাত্রা T1? মানে কি যে নতুন নতুন কনসেপশন। আমি নামটা পড়ি, নাজিম উদ্দিন, নাজিম ভাই, কেন গ্রাহকের তাপমাত্রা T1 হবে? প্লিজ আমার একটু বুঝান, আমি খুব বুঝতে আগ্রহী। গ্রাহকের তাপমাত্রা T1 হবে কেন? গ্রাহকের তাপমাত্রা T1 হবে কেন? ওয়াই ওয়াই মিস্টার অ্যান্ডারসন, ওয়াই? গ্রাহকের তাপমাত্রা T2 হবে, উৎসের তাপমাত্রা হবে T1। উল্টাপাল্টা কথা বললে মার খাবি। ওকে, সো এটা হচ্ছে 50%। সামনে আগাই। একটি কার্নো ইঞ্জিন তাপ উৎসের এবং তাপ গ্রাহকের তাপমাত্রা 327, তার মানে 600, আর 127 মানে 400। সো T1 কত? T1 সমান হচ্ছে 327 মানে 600 কেলভিন, T2 সমান হচ্ছে 127 মানে 400 কেলভিন। ইঞ্জিনের দক্ষতা এফিসিয়েন্সি 1 মাইনাস 4/6 ইন্টু 100%, দ্যাট মিনস এইখানে আসবে হচ্ছে 2/6 ইন্টু 33.33। এটার অ্যান্সার হচ্ছে 33.33। ক্যালকুলেটারই লাগলো না, কত ব্রিলিয়েন্ট আমরা, দেখছিস বিষয়টা? আবারও আবারও সিলসিলায় ফেরত আসছি আমরা, আবারও সিলসিলায় ফেরত আসছি। আবারও শুরু হয়েছে না জানি কতক্ষণ এবার এই খ খ চলতে থাকবে, খ চলতে থাকবে কতক্ষণ, নো আইডিয়া। ঠিক আছে, আলিফ এসে বলছে হ্যালো বাচ্চা লোক, আমাকে বলছে বোধহয়। একটি কার্নো ইঞ্জিন হিমাঙ্ক, হিমাঙ্ক মানে কি? হিমাঙ্ক মানে হচ্ছে 0°C, তার মানে হচ্ছে 273 কেলভিন, এবং স্ফুটনাঙ্ক তার মানে হচ্ছে 100°C, তার মানে হচ্ছে 373 কেলভিনে কার্যরত আছে। এর দক্ষতা কত? এটা আমার মুখস্থ আছে, আমি চাইলে মুখস্থ দাগায় দিতে পারি। ঠিক আছে, গ্রাফের কোন সমস্যাটা যেন, গ্রাফের কি সমস্যাটা সেটা একটু মনে করে দিস। ছবি পাঠাইস তো সাদিকুর রহমান, ছবি পাঠাইস। তো এটা আপনি অঙ্ক করে সমাধান করতে পারেন। ইটা সমান সমান কি হবে? ইটা সমান হবে 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%, দ্যাট মিনস এখান থেকে আপনি লিখবেন 1 মাইনাস 273 ডিভাইডেড বাই 373 ইন্টু 100%। মুখস্থ যে মানলাম ঠিক আছে কিনা? উপরে আসবে হচ্ছে 100, নিচে 373 ইন্টু 100%। সো এইখান থেকে একটু খেয়াল করি, 100 ইন্টু 100, তার মানে 4টা শূন্য, ডিভাইডেড বাই 373 করলে আসে হচ্ছে 26.809। এইটার ভ্যালু, এক্সাক্ট ভ্যালু আরো অনেক কিছু আছে, 26.809%। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, একটু উপরে যাও তো রাকিবুল্লাহ। এই এখানেই থাকো, আর একটু নিচে নামো। তুমি কি কমেন্টটা দেখতে পাচ্ছ না? রামিম, অপ্রাসঙ্গিক কথা কেন বলেন ভাই? মানে কেন, মানে আমার মানে মেজাজটা খারাপ করে দেওয়ার খুব ইচ্ছা, মানে এটা কোনো দরকার আছে? মানে তাপগতিবিদ্যার সাথে এর কোনো সম্পর্ক আছে? ফিজিক্সের সাথে এটার কোনো সম্পর্ক আছে? বরং তুই বায়োলজিতে, তুই যদি তৌহিদ শাওন ভাইয়ার ক্লাসে এই কমেন্টটা করতি,
তাইলে তুই অনেক একটা ভালো ফিডব্যাক পাইতি, তহিদ ভাইয়া তোকে জানাইতো যে এইটার সুবিধা কি, এটার অসুবিধা কি, এটা ক্লাস 2 তে থাকতে করলে কি হয়, আর এটা ইন্টার সেকেন্ড ইয়ারে থাকলে করতে কি হয়। ঠিক আছে, এগুলো তোকে ডাক্তার মানুষ বলতে পারতেন। আমার ক্লাসে তো অপ্রয়োজনীয় না, রামিম ইসলাম ইপ্তু এরকম অপ্রয়োজনীয় কথা ক্লাসে বলবে না, ইপ্তু ধরে টুকুস করে বের করে দিব। খুব খারাপ আমি। দুষ্টু করবে না, ঠিক আছে। নাজিম উদ্দিন নাজিম উদ্দিন বলছে আরো 3টা ম্যাথের আগের ম্যাথটা একটু দেখেন, কি হয়েছে আরো 3টা ম্যাথের আগের ম্যাথ? এখন আমি যাব না পিছে, কারণ আরো 3টা তাপ গ্রাহকের তাপমাত্রা কি উৎসের তাপমাত্রার চেয়ে সবসময় কম হবে? হ্যাঁ অবশ্যই। যদি গ্রাহকের তাপমাত্রা T1 হয়, আয় হায় রে সরি, গ্রাহকের তাপমাত্রা, গ্রাহক কেন আমি আগে লিখলাম, আমার যদি উৎসের তাপমাত্রা T1 হয় এবং গ্রাহকের তাপমাত্রা যদি T2 হয়, তাহলে T1 ইজ অলওয়েজ গ্রেটার দেন T2 হবে। T1 এর মান T2 এর চাইতে সবসময় বড় হবে, নাইলে আর তাপ ইঞ্জিন কাজ করে কেমনে? আয় হায় রে, তোদেরকে তাপগতিবিদ্যা পড়ায় লাভ হয় নাই, পারি নাই, আমি ব্যর্থ, তোদেরকে তাপগতিবিদ্যা পড়ায় আমি ফেল করছি। সামিয়া ইসলাম প্লিজ তুই তোর আম্মুকে বল 2 প্লেট খাবার বাড়তে, কারণ আমারও খিদা লাগছে। তোর আম্মুকে বল 2 প্লেট খাবার বাড়তে। T2 কেন 273 হইলো? এই যে বলা আছে হিমাঙ্ক, সো হিমাঙ্ক মানে কি? হিমাঙ্ক মানে হচ্ছে যেই তাপমাত্রায় বরফ জমতে শুরু করে, যেই তাপমাত্রায় বরফ জমতে শুরু করে সেইটাকে বলে হচ্ছে হিমাঙ্ক। সো হিমাঙ্কের মান 0 ডিগ্রি সেলসিয়াস, বরফ জমতে শুরু করে তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 কেলভিন। আর স্ফুটনাঙ্ক মানে 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 373 কেলভিন। বুঝতে পারছিস? থ্যাংক ইউ রাফা আপু, লাভ ইউ সো মাচ। ফিজিক্স এর প্র্যাকটিস বুক পাওয়া যাবে? হ্যাঁ আপনার তো অ্যাপেই আছে, তাপগতিবিদ্যার প্র্যাকটিস বুক আপনার অ্যাপেই আছে। হিমাঙ্ক আর গলনাঙ্ক সেম, হ্যাঁ হিমাঙ্ক আর গলনাঙ্ক সেম। যেই তাপমাত্রায় বরফ জমে, সরি বরফ গলে পানি হয়, আর যেই তাপমাত্রায় পানি জমে বরফ হয়, হিমাঙ্ক আর গলনাঙ্ক দুইটাই সেম, দুইটাই 0 ডিগ্রি সেলসিয়াস। হিমাঙ্কের তাপমাত্রাও 0 ডিগ্রি সেলসিয়াস, পানির গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ওকে। হ্যাঁ মিজানুর রহমান বলো কি হয়েছে? মিজানুর রহমান এই যে রেফ্রিজারেটরের একটা ম্যাথ পাইছি, শোনো, মানে তোমার কোনো কনফিউশন থাকলে তুমি সেটা পরে ক্লাসের শেষে বলবা। এই যে তুমি পুরা জিনিসটারে পিছে টাইনে আনলা, এই যে রেফ্রিজারেটরের ম্যাথ করছি, কি সমস্যা হয়েছে এই ম্যাথে? ঠিক আছে, অ্যাপেরটা না, ডেলিভারিতে পাওয়া যাবে, প্র্যাকটিস বুক ডেলিভারিতে পাওয়া যায় কিনা বা আমাদের শিখো অ্যাপে পাওয়া যায় কিনা আমি শিওর না। বরফ জমতে শুরু করে, বরফ তো আগে থেকেই জমেছিল। হিমাঙ্ক মানে পানি থেকে বরফ হইছে, হিমাঙ্ক মানে পানি থেকে বরফ হইছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপসংখ্যা কাজে রূপান্তর করা যায়, দ্বিতীয় সূত্র অনুযায়ী যায় না। না, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যায় না, এটা ভুল কথা। কে বলছে তাপ শক্তিকে সম্পূর্ণভাবে, তাপ শক্তিকে সম্পূর্ণভাবে কাজে রূপান্তর করা যায়? এইটা কোথায় বলছে ভাইয়া? কোথায় পাইছেন আপনি এই কথা? এই কথা কোথাও বলা নাই। বলছে যদি তাপ শক্তিকে কাজে রূপান্তর করা হয় তাহলে কাজ এবং তাপ শক্তি পরস্পরের সমানুপাতিক, লাইক ডব্লিউ প্রপোর্শনাল কিউ, এইরকম একটা ব্যাপার। যদি তাপকে কাজে রূপান্তর করা যায় তখন কাজ এবং তাপ শক্তি পরস্পর সমানুপাতিক, এইটা বলছে। ঠিক আছে, এমসিকিউর জন্য আমরা যতগুলো উপায় দেখতেছি এগুলো শর্টকাট উপায়ই দেখতেছি। বাস্তবে তাপমাত্রা ঋণাত্মক হয় অবভিয়াসলি, -2 ডিগ্রি সেলসিয়াস, -10 ডিগ্রি সেলসিয়াস, এগুলা তো ঋণাত্মক তাপমাত্রা। সো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ঋণাত্মক হইতেই পারে। আমাদের দেশে হয়তো এত লোয়ার টেম্পারেচারে নামে না,
আমাদের এত লোয়ার টেম্পারেচারের নামে না, কিন্তু বাইরের দেশে তো মাইনাস নেগেটিভ টেম্পারেচার খুবই কমন একটা বিষয়, নেগেটিভ টেম্পারেচার খুবই কমন একটা বিষয়। এই করে মিজানুর রহমান হারায় গেছিস কেন? আমি নেক্সট থেকে তোর আর কোনো কোয়েশ্চেন বা কোনো টেক্সট তো আসলে ইম্পর্টেন্স দিয়ে নিব না, ঠিক আছে? এখানে প্রতি চক্র না দিয়ে চক্রের যে কোনো সংখ্যা দেওয়া থাকলে ফাজলামি করো। তুমি এই কথা জিজ্ঞেস করার জন্য আমাকে ডেকে আনছো? তোমার T2 আর Q2 নিয়ে কনফিউশন ছিল, কি পাইছো তুমি এখানে? মানে তুমি পুরা ক্লাস দাঁড় করায় রেখে তোমার একটা ভুল কনফিউশনের কারণে তুমি পুরা ক্লাসকে টেনে পিছনে নিয়ে গিয়ে তারপর তুমি তোমার কোয়েশ্চেন পাল্টে অন্য কোয়েশ্চেন করতেছো। ইউ সিমস লাইক ইউ আর ভেরি স্মার্ট। সামনে আগাই আমরা, চলেন সামনে আগাই। এই ভ্যালুটা মুখস্থ রাখেন, এই ভ্যালুটা মুখস্থ রাখেন। হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে যদি কোনো কার্নো ইঞ্জিন কাজ করে তাহলে তার এফিসিয়েন্সি হচ্ছে 26.81, এটা মনে রাখেন সবাই, ঠিক আছে? শেখ ইব্রাহিম তুমি ভুল করছো, আমি তোমার কথার রিপ্লাই দিছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে এই কথা কখনোই বলে নাই তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যায়, এইটা বলে নাই কোথাও। তোমাকে বলছে যদি তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করা হয় তখন কাজ ও তাপ শক্তি পরস্পর পরস্পরের সমানুপাতিক, ডব্লিউ প্রপোর্শনাল এইচ বা ডব্লিউ প্রপোর্শনাল কিউ, যেইটাই বলি, ঠিক আছে? ওকে, সামনে আগাই আমরা। একটি কার্নো ইঞ্জিন গৃহীত তাপের 1/4 অংশ কাজে পরিণত করে ইঞ্জিনের দক্ষতা কত? ইঞ্জিনের দক্ষতা 25%। কেন? কারণ 1/4 অংশকে কাজে পরিণত করতে পারছে, 1/4 অংশকে কাজে পরিণত করতে পারছে, তাইলে এফিসিয়েন্সির পরিমাণ হচ্ছে 25%। এফিসিয়েন্সির পরিমাণ 25%। কোনো অঙ্ক করা লাগলো না, তুমি জাস্ট কোয়েশ্চেন দেখে অঙ্কের অ্যান্সার দিয়ে দিলা, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটি কার্নো ইঞ্জিন গৃহীত তাপের 1/4 অংশ কাজে পরিণত করে, এর তাপগ্রাহকের তাপমাত্রা 30 কেলভিন কমালে দক্ষতা দ্বিগুণ হয়, তাপ উৎসের তাপমাত্রা কত? চমৎকার একটা ম্যাথ দিছে, বড় ম্যাথ। সো ইটার ভ্যালু হচ্ছে 1/4, দ্যাট মিনস 1 মাইনাস T2/T1 সমান হচ্ছে 1/4, বা এইখান থেকে আমি লিখব 1 মাইনাস 1/4 সমান T2/T1, বা এইখান থেকে আমি লিখতে পারবো T2/T1 সমান হচ্ছে 3/4। তাহলে T2/T1 সমান কত পাইলাম? T2/T1 সমান পাইলাম 3/4। আচ্ছা, এইবার একটু সামনে আগাই। গ্রাহকের তাপমাত্রা 30 কেলভিন কমালে দক্ষতা দ্বিগুণ হয়, তাহলে দক্ষতা দ্বিগুণ করি, ইটা প্রাইম সমান হচ্ছে 2 ইন্টু 1/4 সমান হচ্ছে 1 মাইনাস T2 মাইনাস 30 ডিভাইডেড বাই T1, বা এইখান থেকে লিখতে পারবো হাফ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2/T1 প্লাস 30/T1, বা এইখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে হাফ ইকুয়ালস টু 1 মাইনাস 3/4 প্লাস 30 ডিভাইডেড বাই T1, বা এইখান থেকে হাফ ইকুয়ালস টু হচ্ছে এখানে কত আসবে? এখানে আসবে 1/4 প্লাস 30 ডিভাইডেড বাই T1, বা এইখান থেকে এই পাশে আসলে থাকবে হাফ মাইনাস 1/4। শর্টকাটে করা যায়, আমি করলাম না, পুরোটা লিখে দিলাম ডিভাইডেড বাই T1। তাহলে এইখান থেকে কি আসবে? এইখান থেকে আসবে হচ্ছে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2 মাইনাস 1 সমান সমান হচ্ছে 30/T1। তাহলে T1 এর মান হচ্ছে 120 কেলভিন। T1 এর মান কত? T1 এর মান হচ্ছে 120 কেলভিন। এখান থেকে তুই যদি করে ফেলিস তাহলে T1 সমান কত আসবে? T1 সমান আসবে হচ্ছে 4 ইন্টু 30। T1 সমান আসবে 4 ইন্টু 30, দ্যাট মিনস 120 কেলভিন।
120 কেলভিন। বুঝে পাইছি সবাই? 120 কেলভিন। ওকে ফাইন, সামনে আগাই, 120 কেলভিন মিলছে আমাদের। আচ্ছা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 কেজি পানিকে এম এর মান দেওয়া আছে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনট্রপি বাইর করতে হবে। টি এর মান হচ্ছে 373 কেলভিন। বাষ্পে পরিণত করা হইলো, এনট্রপির বৃদ্ধি কত? তাইলে ডিএস ইকুয়ালস টু আসবে হচ্ছে এমএলভি ডিভাইডেড বাই টি। তাইলে এম এর মান কত? এম এর মান হচ্ছে 4 ইন্টু এলভি এর মান 2268,000 ডিভাইডেড বাই টি এর মান 373। সো এইটা ক্যালকুলেশন করে ফেলি আমরা, তোরাও ক্যালকুলেশন করে আমাকে জানা। 4 ইন্টু 2268,000 ডিভাইডেড বাই 373 করলে আসে হচ্ছে 24,321। 24,321। তার মানে এখান থেকে আমি লিখতে পারবো 2.43 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 2.43 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল পার কেলভিন। 24,321 দশমিক সামথিং সামথিং ছিল জুল পার কেলভিন। সো এইটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো হচ্ছে 2.43 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল পার কেলভিন। 2.43 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল পার কেলভিন। ঠিক আছে? হ্যাঁ, কার্নো ইঞ্জিন বানানো যায়, অবশ্যই কার্নো ইঞ্জিন বানানো যায়। তুই চেষ্টা কর প্লিজ, ইঞ্জিন বানাইলে আমার একটা দিস, আমি আমার কান্দের পিছে পিঠের মধ্যে কার্নো ইঞ্জিন ঝুলায় ঘুরবো, তাহলে আমার এফিসিয়েন্সি অনেক বেশি হবে, সর্বোচ্চ হবে। ঠিক আছে, একটা বানা, 3টা বানাইস এক্সট্রা। তুই নিজের জন্য একটা বানাইস, আর আমার জন্য একটা, শুভ ভাইয়ের জন্য একটা, আর এনাম ভাইয়ের জন্য একটা, আমাদের 3জনের জন্য 3টা কার্নো ইঞ্জিন স্পেশালি গিফট দিস। ঠিক আছে, ওকে সামনে আগাইলাম। 2.43 10 টু দি পাওয়ার 4 জুল পার কেলভিন। আচ্ছা, এরপরে 20 গ্রাম পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হইলো। তাইলে এম এর মান কত? এম এর মান কি যে আমি চেষ্টা করতেছি, লাভ হয় নাই, যাই হোক, এম এর মান হচ্ছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি। আচ্ছা, এই হচ্ছে আমার T1 এর মান। T1 এর মান হচ্ছে 273 কেলভিন। এই হচ্ছে আমার T2 এর মান। T2 এর মান হচ্ছে 253 কেলভিন। এনট্রপির পরিবর্তন বাইর করতে বলছে, বলে দিছে হচ্ছে পানি। তাহলে ডিএস ইকুয়ালস টু কি আসবে? ডিএস ইকুয়ালস টু আসবে এমএস এলএন T2 ডিভাইডেড বাই T1। ডিএস ইকুয়ালস টু এমএস এলএন T2 ডিভাইডেড বাই T1। সবকিছুর মান বসায় দাও। 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3। পানির আপেক্ষিক তাপ 4200 ইন্টু এলএন, উপরে কত? উপরে হচ্ছে 200, কি হইল এটা? 353 হবে না? দুষ্টের দল বলিস না কেন তোরা। T2 এর মান আসবে 373 কেলভিন। তাহলে এখানে লিখবো হচ্ছে 373 ডিভাইডেড বাই 273। এইটা ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। ও, তোরা তো এত দুষ্টু না, তোরা তো বলছিস আমাকে কেউ কেউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 4200 ইন্টু ln 373 না তো 353 হবে। ধুরো, 353 কেলভিন। 353 কেলভিন ln 353 ডিভাইডেড বাই 273। মাঝে মাঝে এরকম হয়। 353 ডিভাইডেড বাই 273। সো করলে আসে হচ্ছে 21.58। 21 পয়েন্ট, আর কিছু নাই তো না? 21.59, 21.5876 ব্লা ব্লা ব্লা, আরো অনেক কিছু, জুল পার কেলভিন। ঠিক আছে, এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। গুড,
গুড, এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, সবাই ধরতে পারছিস। 21.59 জুল পার কেলভিন। আচ্ছা, এবারে আসি 0°C তাপমাত্রায় 40 গ্রাম বরফকে, তাইলে এম এর ভ্যালু হচ্ছে 40 ইন্টু 10⁻³ কেজি। 0°C তাপমাত্রার 40 গ্রাম পানিতে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত? তাইলে এক্সকিউজ মি, ডিএস ইকুয়ালস টু কি লিখতে পারবো? ডিএস ইকুয়ালস টু লিখতে পারবো লেটেন্ট হিট অফ ফিউশন এমএলএফ ডিভাইডেড বাই হচ্ছে টি। তাহলে সবকিছুর মান বসায় ক্যালকুলেশন মারলেই চলে আসবে। সো এম এর মান হচ্ছে 40 ইন্টু 10⁻³ এলএফ এর মান হচ্ছে 336,000 ডিভাইডেড বাই হচ্ছে টি এর মান কত? টি এর মান হচ্ছে কত রে? 0°C তাপমাত্রা, তার মানে 273 কেলভিন। তাহলে এখান থেকে হিসাবটা করে ফেলি, 40 ইন্টু 10⁻³ 40 ইন্টু 10⁻³ ইন্টু 336,000 ডিভাইডেড বাই 273, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 50, 49.2, 49.2। এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 49.2। এবার আবার সবগুলা এ আসা শুরু হয়েছে। খ আসতেছিল শুরুর দিকে, এখন আবার শেষের দিকে এসে সবগুলা এ আসা শুরু করছে লাইন ধরে, এ এ এ। ওই যে দেখো না, সুবর্ণা এখানে এ রেলগাড়ি চালাচ্ছে। জাকিয়া সুলতানা, আল্লাহ হাফেজ ভাইয়া, টেক কেয়ার, বিদায় নেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই ভাইয়া, বিদায় নেন, বিদায় নেন ভাইয়া। জাকিয়া আপু বিদায় নেন, বিদায় নেন। কার্নো ইঞ্জিন দিয়ে কি করে? কার্নো ইঞ্জিন দিয়ে কিছু করে না, কার্নো ইঞ্জিন বলে কোনো ইঞ্জিন নাই। আয় হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেছে, আয় হ্যাঁ, ক্লাস শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমিও তো চিন্তা করি না এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমি ভাবছিলাম যে আজকে এমসিকিউ করতে অনেক সময় লাগবে। সো আপনাদের কোনো কথা, কোয়েশ্চেন, কোয়েরি, জিজ্ঞাসা থাকলে আমাদেরকে বলতে পারেন। আমি মাঝে অনেক সময় অনেক কমেন্ট দেখি, সেগুলো সব সময় সবগুলা কমেন্টের রিপ্লাই করা পসিবল হয় না। সো কারো কোনো কথা, কমেন্ট, কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায়? যায়, কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা যায়, কিন্তু তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যায় না। তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা যায় না। ঠিক আছে, লাভ ইউ সো মাচ, লাভ ইউ, লাভ ইউ। ছুটি ছুটি। এই যে বড় করে নেলসন ম্যান্ডেলা সাহেবের একটা বাণী লিখে দেওয়া আছে, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তুমি একটা কাজ শেষ করতে পারো নাই, ততক্ষণ পর্যন্তই তোমার কাছে মনে হবে এইটা ইম্পসিবল। ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইটস ডান। যতক্ষণ পর্যন্ত করা শেষ হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্তই এইটাকে ইম্পসিবল বলে মনে হবে। তো এখন হয়তো মনে হচ্ছে এ প্লাস পাওয়াটা কঠিন হবে, যে এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করা কঠিন হবে, বুয়েটে চান্স পাওয়া কঠিন হবে। অবভিয়াসলি জিনিসপত্রগুলা কঠিন, বাট অসম্ভব না, সম্ভব। বুয়েটে প্রতি বছর 1000, 1200, 1500, 1400 ছেলে মেয়ে চান্স পাচ্ছে, তুমিও চান্স পাইতে পারো। ঢাবিতে চান্স পাচ্ছে 1600 জন, তুমিও চান্স পাইতে পারো। মেডিকেলে সারা বাংলাদেশে চান্স পাচ্ছে 4000, 4500 স্টুডেন্ট, তুমি অবশ্যই চান্স পাইতে পারো। সো ইটস পসিবল, ইটস নট ইম্পসিবল, অসম্ভব না, সম্ভব। ঠিক আছে, ঠিক আছে। ফিজিক্স তো মজার, অনেকে কেন বলছে ফিজিক্স কঠিন জানি না। ফিজিক্স আসলে না বুঝলে কঠিন, ফিজিক্স আসলে না বুঝলে কঠিন। আপনি যদি ফিল করতে না পারেন, আপনি যদি ঘটনাটা বুঝতে না পারেন, তখন আপনার কাছে ফিজিক্স কঠিন লাগতে পারে, বাট আদারওয়াইজ ফিজিক্স সহজ। আচ্ছা, ওরা কি ওদেরকে যে আমরা যে প্র্যাকটিস বুক দিই, ওইটাকে ওরা ডাউনলোড করে প্রিন্ট করতে পারে? না, আই এম সরি, এই স্বাধীনতাটা শিখো এখনো আপনাদেরকে দেয় নাই। অনেক প্রোজ এন্ড কনস আছে, সেই কারণে দেয়া হয়ে উঠে নাই, আই এম সরি। শপ থেকে প্র্যাকটিস বুক কেনা যায়? এই তোমরা একটু শিখো শপে খুঁজে দেখো, শিখো শপে একটু খুঁজে দেখো, ব্রাউজারে গিয়ে শিখো শপ লিখে সার্চ দিবা, তাহলে শিখো শপের ভিতরে তুমি অনেক অনেক জিনিসপত্রগুলা পেয়ে যাবা। ঠিক আছে, সো ওই জিনিসপত্রগুলোর ভিতরে হয়তো অনেকে টি শার্ট পছন্দ, হুডি পছন্দ, কারো মনে হলো না আমি পড়ালেখা করব, আমি কোয়েশ্চেন ব্যাংক পড়বো, বা আমি হচ্ছে প্র্যাকটিস বুক গুলা পড়বো। সো প্র্যাকটিস বুক গুলা মোস্ট প্রবাবলি, আমি এখনো 100% শিওর না, কারণ আমি নিজে দেখি নাই। এই অর্ণব, মার খাবি, দুষ্টুমি করিস না। যেটা বলতেছিলাম যে শপে গেলে খুঁজে দেখতে পারেন, শপে গিয়ে খুঁজে দেখতে পারেন। ঠিক আছে,
ইয়ে পার্টি, কে জানি বলতে বললো তাই বললাম। আচ্ছা, খুঁজছে নাই, বস বললো যে খুঁজছে পায় নাই, আসবে। ওকে, এখনো হয়তো আসে নাই, চলে আসবে ইনশাল্লাহ, চলে আসবে ইনশাল্লাহ। আমি জানি না, এটাকে বের করে দাও তো ক্লাস থেকে। শেষ মুহূর্তে এসে, ঠিক আছে। কোর্সের সাথে প্রিন্টেড পিডিএফ দেওয়ার কোনো কথা হয় নাই, বা প্রিন্টেড বই দেওয়ার কোনো কথা হয় নাই ভাইয়া। আপনি একটু চেক করে দেখেন, কজ মানে শিক্ষক কখনো এমন কিছু দেওয়ার কথা কমিটমেন্ট করে না যেটা আসলে ও দিতে পারবে না, এরকম কমিটমেন্ট শিক্ষক করে না, ঠিক আছে। আহ আয়নার আয়নারাম ত্রিপুরা, আয়নারাম ত্রিপুরা, ওকে। ফিজিক্সের ম্যাথ পারি না কেন ভাইয়া, বেশি প্র্যাকটিস করেন না বোধহয়। আজকে যতগুলো এমসিকিউ করাইলাম, কোন এমসিকিউটা পারেন নাই, বা কোন এমসিকিউটা আটকাইছে, বা এই পুরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা আমি পড়াইছি, একদম সত্যি কথা বলি যে আমি নিজের হাতে ক্লাসে সলভ করে দিছি 19টা ম্যাথ। 8টা ক্লাস আমরা করছি, 8টা ক্লাসে আমি 19টা ম্যাথ করছিলাম, নিজে সলভ করে দিছি। এবং বেশ কয়েকটা ম্যাথ, মানে মোটামুটি 14-15টা ম্যাথ হোমওয়ার্ক দিছি। তো একটা চ্যাপ্টার থেকে আপনি যদি 19টা ম্যাথ আমার কাছে সলভ করেন, নিজে যদি বাসায় আরো 15-20টা ম্যাথ সলভ করেন, তাহলে 30-35-40টা ম্যাথ যদি আপনি এক চ্যাপ্টার থেকে করে ফেলেন, তাইলে আপনার আসলে আর কোনো কিছু বাকি থাকার কথা না। নিজের প্র্যাকটিসটা অনেক জরুরি। আই এম সরি এই কথা বলার জন্য, তোমাদের কারো কারো হয়তোবা আমি জানি না, এটা মানুষের এক্সপেকটেশনের কোনো শেষ নাই, ঠিক আছে। সো কেউ কেউ আসলে কি এক্সপেক্ট করেন যে একটা ক্লাসে একটা চ্যাপ্টারে সমস্ত থিওরি পড়ানো হবে, থিওরি বুঝায় দেওয়া হবে, তারপর এই চ্যাপ্টারটা থেকে 100টা অঙ্ক করায় দিবে, এই চ্যাপ্টার থেকে ভাইয়ারা যা অঙ্ক করায় দিবে, এরপরে আমার আর কিছু করা লাগবে না, পড়া লাগবে না। এরকম চিন্তা যদি থাকে তাহলে এটা আপনার জন্য খুব হার্মফুল, কারণ আপনাকে পড়তে হবে বেশি। আমি যদি আপনাকে 10টা অঙ্ক করায় দেই, আপনাকে এই 10টা অঙ্কের বিপরীতে মিনিমাম 20 থেকে 30টা ম্যাথ নিজের হাতে চেষ্টা করে দেখতে হবে। 20টা থেকে 30টা ম্যাথ নিজের হাতে চেষ্টা করে দেখবেন। সেই চেষ্টাটা কি করতেছেন? সেই চেষ্টাটা কি করতেছেন সেটা একটু আমাকে জানান। আচ্ছা, এইটাকে ফাহমিদা রহমান, আহ যদি ওরকম কথা থাকে, যদি আপনার সাথে ফাহমিদা আপু, আমি আপনার কমেন্টটা দেখতে পাইছি, যদি আপনি ফুল কোর্স নিয়ে থাকেন এবং ফুল কোর্সের সাথে যদি ওইরকম কমিটমেন্ট করা হয়, তাহলে আপনি অবশ্যই নির্দ্বিধায় আমাদের এই এডুকেশন কনসালটেন্টদেরকে কল করবেন, 16780-তে কল করবেন, কল দিয়ে বলবেন আমি অমুক এত ব্যাচের স্টুডেন্ট, এই হচ্ছে আমার ফোন নাম্বার, আমাকে এইটা দেওয়ার কথা হয়েছিল কিন্তু পাই নাই। কল করবেন, কল দিয়ে কথা বলবেন। যদি আসলেও সেরকম কমিটমেন্ট করা হয়ে থাকে, এসি থেকে গরম তাপমাত্রাও পাওয়া যায়। ফার্স্ট কথা হচ্ছে এসি থেকে কখনো তাপমাত্রা পাওয়া যায় না, ঠিক আছে। আর গরম তাপ দেওয়ার জন্য তো বেসিক্যালি হিটার ইউজ করা হয়, গরম তাপ দেওয়ার জন্য হিটার ইউজ করা হয়, হিটার। সো হিটার আসলে আপনাকে উষ্ণ রাখবে, আর এসি আসলে আপনাকে ঠান্ডা রাখবে, ঠিক আছে। সময় বাড়াইতে হবে, প্র্যাকটিস করার সময় নিজেকে বের করে নিতে হবে, ঠিক আছে। প্রতিদিন কলেজ, শিখর ক্লাস এগুলা বাদেও তোমাকে সলিড 3 থেকে 4 ঘন্টা পড়ার মতো সময় বাইর করতে হবে। কিচ্ছু করার নাই, এইচএসসির সায়েন্স অনেক ভাস্ট, চ্যাপ্টার অনেক বেশি, পড়ালেখা অনেক বেশি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 2টা করে বই, বায়োলজি 2টা বই, বাংলা ইংলিশ 2টা বই, আইসিটি 1টা বই। সো অনেক বেশি ম্যাথ আপনাকে প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি পড়তে হবে, নিজের পড়ার জন্য সময় বের করতে হবে, ঠিক আছে। পিডিএফ দেওয়ার কথা হয়েছিল, হ্যাঁ অবভিয়াসলি পিডিএফ দেওয়ার কথা তো হবেই, ঠিক আছে। ওকে, ব্ল্যাক হোলের এন্ট্রপি রিলেটেড কোনো ম্যাথ আছে? আহ ব্ল্যাক হোলের এন্ট্রপি এই মুহূর্তে আমার মনে পড়ছে না,
এই মুহূর্তে আমার ব্ল্যাক হোল এবং এন্ট্রপি রিলেটেড কোনো ম্যাথ মনে পড়ছে না। যদি তুই কোনো জায়গায় দেখতে পাস ম্যাথের কোশ্চেনটা, অবশ্যই আমাদের এই এইচএসসি 26-এর Q2 এর গ্রুপে পোস্ট করিস। পোস্ট করে আমাকে ট্যাগ করে দিস, তাহলে আমি দেখব। আর আমিও যদি কোনো জায়গা থেকে দেখি এরকম ম্যাথ যদি নজরে আসে এন্ট্রপি রিলেটেড এবং ব্ল্যাক হোল রিলেটেড, তাহলে অবভিয়াসলি আই উইল গেট ব্যাক টু ইউ। ঠিক আছে। সিওপি মানে হচ্ছে ক্লাসে বলছি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। আরশিয়া নাজনীন, এই যে আপনি জিজ্ঞেস করলেন না যে হোয়াট ইজ সিওপি, এতেই বুঝলাম যে আপনি তাপগতিবিদ্যার সবগুলা ক্লাস করেন নাই। সিওপি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। এইটাকে বলে হচ্ছে রেফ্রিজারেটরের কার্যনির্বাহী সহগ। রেফ্রিজারেটরের কার্যনির্বাহী সহগ। নাজিম উদ্দিন, কোন গ্রাফটারে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাইস? এটা কি আমাদের লেকচার 8-এ ছিল কোনো কিছু? লেকচার 8-এ থাকলে আমাকে একটু দেখে নিব। লেকচার 8-এ থাকলে ওইটা আমি দেখে নিব। ঠিক আছে। আধান বিভবের একক, আধান বিভবের গুণফলের একক। আধানের ডব্লিউ সমান হচ্ছে ডেল ভি ইন্টু কিউ, এরকম একটা সূত্র আছে স্থির তড়িতে। সো ডেল ভি মানে হচ্ছে ভোল্ট, কিউ মানে হচ্ছে কুলম। সো ভোল্ট কুলম, এইটা মানে হচ্ছে জুল। জুল হবে এমন অঙ্ক ব্ল্যাক হোলের রসায়নে শাউন স্যার বলছে, পদার্থে ব্ল্যাক হোলের অঙ্ক নাই। রসায়নে শাউন স্যার বলছে। আচ্ছা, শাউন স্যার যেহেতু বলছে অবশ্যই জেনেই নিশ্চয়ই বলছে, সো থাকতে পারে। আচ্ছা নাজিমুদ্দিন, আমি গতকালকের ক্লাস লেকচারটা দেখবো। গতকালকের অর্থাৎ লেকচার নাম্বার 8টা আমি দেখবো। ওখানে কোনো কিছু যদি বাকি থাকে, ইনকমপ্লিট থাকে, বা কোনো গ্রাফ নিয়ে তোদের কোনো কোয়েরি থাকে, সেটা আমি দেখে ইনশাল্লাহ সলভ করে দিব। ঠিক আছে। ওকে বাচ্চা লোক, তাহলে ছুটি আজকের মতো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। ঠিক আছে। লাভ ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। এক মিনিট। দেওয়ান সাইমা, এইটা আমার লাস্ট কমেন্ট আমি অ্যাটেন্ড করতেছি। দেওয়ান সাইমা শিখতে নতুন ভর্তি হয়েছেন, Q1 বাকি আছে, শেষ করবেন কিভাবে? Q1-এ মোস্ট প্রবাবলি আমরা মাত্র 2টা চ্যাপ্টার পড়াইছি। একটা হচ্ছে ভেক্টর হচ্ছে ফিজিক্সের ফাদার মাদার সবকিছু। ভেক্টর না পড়লে আপনার পুরা এইচএসসির ফিজিক্স জীবন ঝাপসা হয়ে যাবে। তো আপনি অবশ্যই সবার ফার্স্টে ভেক্টরটা পড়বেন। বই থাকবে, রেকর্ডেড লেকচার থাকবে, সাথে থাকবে একটা খাতা। সো আপনি বই দেখবেন, রেকর্ডেড লেকচারটা দেখে যাবেন, খাতায় লিখতে থাকবেন, পড়বেন, নোট করবেন। এইভাবে আপনি সবার প্রথমে ভেক্টরটা শেষ করেন। এরপরে আপনি গতিবিদ্যা এই কোয়ার্টারে পড়াইছি, আগের কোয়ার্টারে পড়াইছি আদর্শ গ্যাস। সো আপনি ভেক্টরটা পড়া শেষ করেন, এরপরে আপনি আদর্শ গ্যাসটা পড়েন। ঠিক আছে। ভেক্টর দিয়ে শুরু করেন। বই, রেকর্ডেড লেকচার এবং একটা খাতা, এই 3টা মিলাই নিজের পড়ার জার্নিটা শুরু করেন। ঠিক আছে। ওকে। রেফ্রিজারেটরের কার্যচক্র। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ নাজিমুদ্দিন। আমি দেখবো, দেখে ইনশাল্লাহ তোদেরকে জানাই দিব। থ্যাংক ইউ, লাভ ইউ বাচ্চা লোক। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।